ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমাদের প্রিপারেশন একদম স্মুথলি চলছে এবং এই প্রিপারেশন নিতে নিতে যখন তোমরা ভাবতেছো যে এমসিকিউ এর পাশাপাশি রিটেনের প্রিপারেশন আসলে কেমন হওয়া উচিত, রিটেনে কিভাবে কি কি টপিক পড়া উচিত, সেইটার সলিউশন নিয়ে কিন্তু আমরা ইতোমধ্যে তোমাদের রিটেনের যে মাস্টার ক্লাসগুলো সেগুলো শুরু করে দিয়েছি। ইতোমধ্যে তোমরা হয়তোবা এতক্ষণে মানে কম বেশি সবাই প্যারাগ্রাফ যেটা আর কি তোমাদের রিটেনের লেকচার 1-এ ছিল সেটা দেখে ফেলেছো। তো সেইটারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রিটেনের এক্সপ্ল্যানেশন নিয়ে। তো এক্সপ্ল্যানেশন জিনিসটা আসলে কি, তোমাদেরকে যদি সহজ কথায় বলি, বাংলায় তুমি যেটাকে ভাব সম্প্রসারণ বলো, ইংরেজিতে সেইটাই আসলে টু সাম এক্সটেন্ট এক্সপ্ল্যানেশনের সাথে কম্পেয়ারেবল। অর্থাৎ ভাব সম্প্রসারণে ঠিক যেরকম আমরা একটা লাইন, দুইটা লাইন কিংবা হয়তো কবিতার 3-4টা লাইনকে আমরা এক্সপ্যান্ড করে আমরা এটাকে নিজেদের মতো করে এটার ভাবার্থ বা এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এগুলা যেভাবে আমরা এক্সপ্লেন করে থাকি, একই রকম ভাবে তোমরা এই এক্সপ্লেনেশন পার্টে, ইংরেজির এক্সপ্লেনেশন পার্টে কখনো বা একটা কবিতার লাইন হতে পারে কিংবা তোমাদের টেক্সট বইয়ের কোনো একটা লাইন হতে পারে যেটা তুলে দেয়া হবে, আবার কখনো কখনো এমন হতে পারে কোনো একটা প্রোভার্ব অর্থাৎ যেটাকে আমরা প্রবাদ বাক্য বলে থাকি, সেটাও দিয়ে কিন্তু এক্সপ্লেনেশন আসতে পারে। সো টিল নাও এখন পর্যন্ত 2020-21 বা 21-22 এরকম সময় থেকে পরপর 3 বছর তোমাদের এই এক্সপ্লেনেশন পরীক্ষা এসেছে। প্রথমবার আসলো পোয়েম এক্সপ্লেনেশন, দ্বিতীয়বার আসলো হচ্ছে তোমার টেক্সট বুকের একটা লাইন, তোমাদের অ্যাডোলেসেন্স যে চ্যাপ্টারটা মানে ইউনিট 6 এর সেখান থেকে একটা লাইন তুলে দেওয়া হলো, এবং সর্বশেষ অর্থাৎ 2023-24 তোমাদের আগের বছর তখন প্রশ্ন হলো হচ্ছে একটা প্রোভার্ব দিয়ে। তো এইখানে ঠিক আসলে একটা ভালো লাগার জায়গার একটা বিষয় আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে নর্মালি এর আগে কখনো প্রোভার্ব আসে নাই। তো আমাদের যখন তোমাদের আগের ব্যাচের সাথে যখন আমরা ভার্সিটি খয়ের একটা অনলাইন প্রোগ্রাম যখন আমাদের এখানে রানিং ছিল, তো সেইখানে আমরা যখন একটা লাস্টে একদম 10টা মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট নিলাম, সেই মডেল টেস্টের 2টা পরীক্ষায় আমরা হচ্ছে প্রোভার্ব এক্সপ্লেনেশন দিয়েছিলাম পরীক্ষায়। জাস্ট এমনি আউট অফ কিউরিওসিটি আমাদের মনে হলো যে এক্সপ্লেনেশন তো আসলে এক্সপ্লেনেশন, সো প্রোভার্বেরও তো এক্সপ্লেনেশন হতে পারে। তো সেইটারই মানে একটা প্রতিফলন কেন জানি না, আমরা ঠিক ভর্তি পরীক্ষায় 2023-24-এ দেখি যে প্রোভার্ব এক্সপ্লেনেশন আসছে। যখন আমরা মডেল টেস্টে দিয়েছিলাম বেশ কিছু স্টুডেন্ট কিন্তু বলেছিল যে ভাইয়া এক্সপ্লেনেশন গুলা তো আসলে টেক্সট থেকেই আসছে, একবার পোয়েম সেটাও তোমাদের যে ড্রিম পোয়েমটার থেকে আসছিল ওইটাও তো টেক্সট বইয়ের, আবার আমাদের অ্যাডোলেসেন্স থেকে যেটা সেটাও তো আমাদের টেক্সট বইয়ের, তাহলে প্রোভার্ব তো আসলে বইয়ে ওইভাবে নাই, তাহলে প্রোভার্বের এক্সপ্লেনেশন কেন? তো আমরা যে জিনিসটা বলছিলাম যে প্র্যাকটিস থাকা তো ভালো, টেক্সচুয়াল হয় ঠিক আছে, বাট এরকম তো না যে নন টেক্সচুয়াল কখনো হতে পারে না। তো আলটিমেটলি কিন্তু দেখো সেইটারই একটা প্রতিফলন ঘটেছে। সো এই জিনিসটা পরবর্তীতে আমাদের কাছে মানে অনেক বেশি একটা ভালো লাগার জায়গা হিসেবে থেকে গিয়েছিল। তো চলো আমরা শুরু করি যে মূলত আসলে এক্সপ্লেনেশনের যে বিষয়টা, মূলত এই টপিকটাকে নাম দেয়া হয়েছে এক্সপ্লেনেশন উইথ রেফারেন্স টু কনটেক্সট। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট, তার মানে তুমি যে জিনিসটা এক্সপ্লেইন করতে চাচ্ছ এটাকে একটা রেফারেন্সের আন্ডারে এনে, রেফারেন্স বলতে কি, আমি এটা কোথায় পেয়েছি, এই লাইনটা কোথা থেকে আসলো, এটার অরিজিন কি, আর এই রেফারেন্সটা টানতে হবে তোমার কিসের সাথে, একটা কনটেক্সটের বেসিসে। মানে তুমি ধরো আমি যখন কথা বলছি, আমরা যখন কথা বলি, আমাদের এই কথাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, তাই না? ধরো নর্মাল সেন্সে আমি যদি তোমাদেরকে একটা কথা, এরকম র্যান্ডম একটা কথা বলি, ধরো আমি তোমাদেরকে বললাম যে ভর্তি পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেনে প্যারাগ্রাফ জীবনেও আসে নাই। এই কথাটুকু যদি তুমি শুনে এই অংশটুকুকে যদি তুমি ইন্টারপ্রেট করো, মানে শুধু এই একটা লাইনকে যদি তুমি ইন্টারপ্রেট করো, এই একটা লাইনকে যদি বোঝানোর চেষ্টা করো, তোমার কাছে কি মনে হবে? যে ভাইয়া পাগল, আর নাইলে ভাইয়ার এই ধরনের কোনো আইডিয়াই নাই যে রিটেনে কি আসে আর কি আসে না। কিন্তু তুমি যদি আমার পুরো কথাটা শুনো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় রিটেন অংশে প্যারাগ্রাফ কখনোই আসে না, এরকমটা যে চিন্তা করবে তার আসলে খ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পর্কে কোনো ধারণাই নাই।
আমি ধরো এই লাইনটা বলছি, কিন্তু শুধু প্রথম লাইনটাকে তুমি যদি এক্সপ্লেইন করতে যাও উইদাউট কনটেক্সট, সিচুয়েশনের মধ্যে না থেকে র্যান্ডম একটা লাইন হিসেবে, তাহলে দেখো অর্থ পুরোপুরি বিপরীত হয়ে যাচ্ছে না? তো এইটাই হচ্ছে এক্সপ্লেনেশন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট। তার মানে বইয়ের এমন একটা লাইন দিয়ে দিতে পারে যেই লাইনটা হয়তো এক ধরনের অর্থ বহন করতে পারে, কিন্তু এইটাকে যখন টেক্সটের বেসিসে তুমি আলোচনা করতেছো তখন এইটার কনটেক্সটটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যেতে পারে। সো তোমাদেরকে বুঝতে হবে সবার আগে তোমাদের পুরো টেক্সট বই দেখো, টেক্সট ইনসাইটস নিয়ে যখনই আমি কথা বলেছি, তোমাদের যে ভিডিওটা ছিল টেক্সট ইনসাইটস এর, সেখানেও আমি বারবার করে উল্লেখ করেছি যে তোমাদের এই সম্পূর্ণ ভর্তি পরীক্ষার যাত্রায় তোমাদের যে টেক্সট বই, এটা তোমাদের জন্য মানে একদম সবথেকে বড় সহযোগী ইংরেজির জন্য। এই টেক্সট বইয়ের আলোকেই আমরা যদি একটু আমাদের পুরা অ্যাডমিশনের ইংরেজির যে এমসিকিউ 15 এবং রিটেনের 20, এই টোটাল 35 মার্কস, এটাকে আমরা একটুখানি ভেঙে দেখি, একটা জিনিস লক্ষ্য করে দেখবা, এই 15 নম্বরের মধ্যে মিনিমাম 4 থেকে 5টা ক্ষেত্র বিশেষে, ইফ আই এম নট রং 2020-21 না 20-21 তো আসলে ওই সময় পরীক্ষায় মানে অন্যরকম ভাবে হলো, তো যাই হোক, তারপরও 20-21 বা 21-22 কোনো একটা বছর 15 মার্কের মধ্যে 9 মার্ক, 9টা প্রশ্ন টেক্সট বুকের লাইন থেকে এসেছে। মানে গ্রামার প্রশ্নই, কিন্তু টেক্সট বইয়ের লাইন থেকে লাইনটা তোলা এবং সেখান থেকে একটা মানে গ্রামারের কোনো টপিক ধরে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। সো আলটিমেটলি তুমি এমসিকিউ পড়তেছো, সেখানে গ্রামার পড়ছো বা মেমোরাইজিং টপিকস পড়ছো, সেইটাও টেক্সট বেসড। আবার রিটেনের কথা যদি তুমি চিন্তা করো, এখন পর্যন্ত এই যে 2019-20 থেকে যখন রিটেন শুরু হলো, সো 19-20 থেকে শুরু করে 23-24 পর্যন্ত 5 বছর যে পরীক্ষাগুলা হয়েছে, এই পরীক্ষাগুলায় মানে অলমোস্ট 90% মার্ক, 90% প্রশ্ন এসেছে টেক্সট বুক থেকে। সো আলটিমেটলি টেক্সট বই তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এইটার কে যদি তুমি ঠিকঠাক মতো টেক্সট বই থেকেই যদি পড়ার সময় তুমি ধরে ধরে গ্রামার খুঁজে বের করে করে পড়ো, টেক্সট বই থেকেই গুরুত্বপূর্ণ বানান খুঁজে খুঁজে মাথার মধ্যে গেঁথে ফেলো, টেক্সট বইয়ের ভোকাবুলারি গুলাই যদি ভালো করে আয়ত্ত করে ফেলতে পারো, টেক্সট বইতে ব্যবহৃত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ যদি জানো, টেক্সট বইতে ব্যবহৃত যদি গ্রুপ ভার্ব গুলো শিখে ফেলো, এই জিনিসগুলা তোমার আয়ত্তে থাকলে, আর টেক্সট বুকের আসলে কোন লাইন কি অর্থ বহন করে, এই জায়গাগুলা যদি তোমার আয়ত্তে থাকে, ভর্তি পরীক্ষার 80% প্রিপারেশনই আসলে তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো সেইটা মাথায় রেখে আমরা আজকে ওই রিটেনের এক্সপ্লেনেশন পার্টটাকে নিয়ে একটু কথাবার্তা বলি। সো দেখো, মূলত এক্সপ্লেনেশন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট, এটা এমন এক ধরনের লিখা, এমন এক ধরনের রাইট আপ, ঠিক আছে, যে রাইট আপটা কি আমাদেরকে কোনো গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, কিংবা কবিতা হতে থাকে, এখান থেকেই উদ্ধৃত এক বা একাধিক বাক্য প্রশ্নে দিয়ে দিবে, যেটার ব্যাখ্যা আমাদেরকে লিখতে হবে। সো আলটিমেটলি অনেক আগে যখন সৃজনশীল পদ্ধতি ছিল না, তখন বোর্ড পরীক্ষায় ব্যাখ্যা লিখতে আসতো। অনেক আগের কথা বলছি, বাংলাতে ব্যাখ্যা লিখতে আসতো, অর্থাৎ বাংলাতে ছোট প্রশ্ন ছিল, বড় প্রশ্ন ছিল, সেই সাথে ছিল ব্যাখ্যা, বইয়ের বিভিন্ন লাইন দিয়ে বলতো ব্যাখ্যা করো। হ্যাঁ, তো সেইটারই ধারাবাহিকতায় এখানে ব্যাখ্যা, অর্থাৎ আমরা একটু ভাব সম্প্রসারণ টাইপের চিন্তা করব। তো এই ব্যাখ্যা লেখার সময় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যেই লেখাটা দেয়া আছে, সেই লেখার আক্ষরিক অর্থ যেটা, সেটার থেকে বেশি পারিপার্শ্বিক অবস্থা বা আমার অন্তর্নিহিত অর্থ যেটা, মানে এটা কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে, কি কারণে বলা হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, সব মাথায় রেখে লিখতে হবে, এবং এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা যদি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, তাহলে মূলত দেখা গেছে যে পাঠ্য বইয়ের কোনো লাইনকেই ব্যাখ্যা করতে বলা হয়ে থাকে মোস্ট অফ দ্য কেসেস। আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে 3বার আসছে, তার মধ্যে 2টা পিওর টেক্সটের লাইন ছিল। সো এইখানে তোমাদের যেই, এটা মূলত তোমাদের রিটেন বইয়ের একটা ছোট্ট মানে এক্সট্রাক্ট, তো সেইখান থেকেই যে আমরা তোমাদের যে রিটেন বই, হ্যাঁ, সেই রিটেন বইয়ে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো সংযোজন করে দেয়া আছে। এটা কোন বইয়ে সংযোজন করা আছে? তোমাদের যে ভার্সিটি খ
রিটেন স্পেশাল বুক। এইখানে কিন্তু একদম এই পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমরা আলাদাভাবে কিন্তু সংযোজন করে দিয়েছি। টেক্সট ইনসাইটস বইটায় তুমি বিভিন্ন লাইন থেকে গ্রামাটিক্যাল পয়েন্টগুলা খুঁজে বের করে ফেলতে পারবা, আর ওই টেক্সট বইয়ের লাইনগুলার এক্সপ্লেনেশন কিন্তু রিটেনেই রেখেছি, কারণ এক্সপ্লেনেশন তো আর তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউতে তার এক্সপ্লেনেশন আসার কোনো সুযোগ নাই। সো তোমরা রিটেন স্পেশাল বুকে এই জিনিসগুলো পেয়ে যাবা, ঠিক আছে? সো আর ভালো নম্বর যদি তুমি পেতে চাও, মানে লেখাটাকে কিভাবে সাজানো যায়, তো সেইটার ক্ষেত্রে আমরা একটা নট দ্যাট যে ফিক্সড কোনো স্ট্রাকচার, বাট মোটামুটি একটা মানে যদি ডেফিনিট একটা স্ট্রাকচার তুমি মেনটেন করতে পারো, নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই বেড়ে যায়। সো সেইটারই আলোকে আমরা যদি একটু আলাপ করি যে হ্যাঁ আসলে এখানে কি কি স্ট্রাকচার আমরা চিন্তা করতে পারি, তো সবার আগে যেটা হচ্ছে সোর্স। সোর্সটা তোমার জন্য যদি এটা বইয়ের কোনো লাইন হয়, এই সোর্সটা যদি তোমার জন্য দেখো যে না আমি জানি এবং আমি বুঝতেছি যে হ্যাঁ এটা আমার বইয়েরই একটা লাইন, অমুক ইউনিটের অমুক লেসনের একটা লাইন, ঠিক আছে, ইন দ্যাট কেস তোমার জন্য এটা উল্লেখ করাটা মানে তোমার নম্বর পাওয়ার ক্ষেত্রে, অধিক নম্বর পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা স্ট্রং পয়েন্ট হিসেবে কাজ করবে। কেননা যেহেতু টপিকটার নামই এক্সপ্লেনেশন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট, তাহলে এই রেফারেন্স তুমি দিচ্ছ, সোর্সের রেফারেন্স তুমি দিচ্ছ, সেটা তোমার জন্য অনেক বড় একটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে। সো চিন্তা করে দেখো, বলতেছে উদ্ধৃতিটি মানে যেটা দেয়া আছে প্রশ্নে, এটা কোন গল্প থেকে, কোন প্রবন্ধ থেকে কিংবা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটির নাম, এবং যদি সেই মানে গল্প প্রবন্ধ নাটক যাই হোক না কেন সেইটার রাইটারের নাম যদি বইতে দেয়া থাকে বা রাইটারের নাম যদি তোমার না জানা থাকে, যদি তোমার রাইটারের নামটা জানা থাকে, তাহলে বিদ্যমান সাপেক্ষে লেখকের নাম মানে যদি লেখকের নামটা তোমার কাছে জানা থাকে কিংবা বইতে উল্লেখ থাকে। দেখো তুমি যখন চিন্তা করছো ভাইয়া সাপোজ আমাদের ইউনিট 6 লেসন 2 এখানে অ্যাডোলেসেন্স নিয়ে কথাবার্তা বলা আছে, তো এখন এই অ্যাডোলেসেন্স নিয়ে যে মানে তোমাদের বইতে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজের কোনো রাইটার কিন্তু নাই, অর্থাৎ রাইটার তো অবশ্যই আছে, একজন লিখেছে, কিন্তু এটার ফিক্সড কোনো রাইটারের নাম তোমাদের বইতে দেয়া নাই। সো তাহলে কি এখানে রাইটারের নাম নাই, রাইটারের নাম লেখার কোনো দরকারও নাই। এন্ড এইটা যদি বিখ্যাত কোনো মানে নামওয়ালা কোনো প্রবন্ধ না হয়ে থাকে, সেক্ষেত্রে প্রবন্ধর নাম তো আমার লেখার কোনো সুযোগ নাই। যেমন মনে করো যদি কথার কথা মার্টিন লুথার কিং জুনিয়রের যে স্পিচটা ছিল, সেই স্পিচের কিন্তু আলাদা একটা নাম আছে, আই হ্যাভ আ ড্রিম, তাই না? তাহলে তুমি কিন্তু এটা বলে দিতে পারো ওই ধরনের কিছু আসলে যে দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য ফেমাস স্পিচ কল্ড আই হ্যাভ আ ড্রিম বাই মার্টিন লুথার কিং জুনিয়র। তারপরে এটা কোন কনটেক্সটে তিনি এটা কেন বলেছিলেন, কোন সিচুয়েশনে বলেছিলেন, কাদের উদ্দেশ্যে বলেছিলেন, এইটুকু বলে তারপরে তুমি লাইনের এক্সপ্লেনেশনে যেতে পারো, ঠিক আছে? কিন্তু র্যান্ডম একটা লাইন যদি হয়, হ্যাঁ র্যান্ডম একটা, ধরো তোমাদের এই যে ইউনিট 5 এ যে রিলেশনশিপ যে ইউনিটটা, ওইখান থেকে একটা লাইন আছে, তো ওইটা তো কোনো ডেফিনিট রাইটারের লেখা না, কোনো বিখ্যাত বক্তার বক্তৃতা না, এটা কোনো নাটক গল্প কিংবা উপন্যাসের লাইন না। তাহলে সেই লাইনটার সোর্স যদি তুমি উল্লেখ করো, তোমার শুধু এতটুকু বলাই যথেষ্ট যে এটা টেক্সট বুকের অমুক ইউনিট থেকে নেওয়া হয়েছে। বাট সেই ক্ষেত্রে যদি বিখ্যাত গল্প কবিতা না হয়, সেটার নাম কবির এবং বা লেখকের নাম যদি না জানা থাকে, তুমি যদি সেই ক্ষেত্রে উল্লেখ নাও করো, তাতেও কোনো সমস্যা আসলে হবে না। কিন্তু তোমাকে জানতে অবশ্যই হবে, কারণ ওই যে কনটেক্সট, কোন বেসিসে কথাটা বলা হয়েছে, কোন বেসিসে লাইনটা তোলা হয়েছে, এটার জন্য তোমার কনটেক্সট জানতে হবে। আর উল্লেখ করার জায়গাটা যদি বিদ্যমান থাকে, অর্থাৎ এটা যদি তোমার মাথায় থাকে এবং বইতে থাকে, সেই ক্ষেত্রে তুমি উল্লেখ করবে, আদারওয়াইজ না উল্লেখ করলেও চলবে, কোনো অসুবিধা নাই। নেক্সট দেখো কনটেক্সটের যে কথাটা আসছে, অর্থাৎ কোন পারিপার্শ্বিক অবস্থা কিংবা কোন প্রেক্ষিতে লেখা হয়েছে। তার মানে কনটেক্সটের একদম সঠিক যে বাংলাটা আমরা জানি প্রেক্ষাপট, মানে কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, ওই সময় পারিপার্শ্বিক অবস্থাটা কি, যে কথাটা বলা হয়েছে সেইটা আমাদের সোসাইটিতে কেমন অর্থ বহন করে। ধরো তোমার কাছে একটা লাইনের একরকম অর্থ, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে সেটার অর্থ ভিন্ন রকম। তুমি কিন্তু তোমার বোধ থেকে শুধু লিখে দিয়ে আসলে ব্যাপারটা লজিক্যাল হবে না এবং তোমার নম্বর কমে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকবে। সো তোমাকে সর্বজনীন একটা
ব্যাখ্যা কিন্তু লিখতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? সো বাক্য যেটা আছে সেটার প্রাসঙ্গিকতা যদি তুমি না জানো তাহলে সেটার ব্যাখ্যা বুঝে লিখা কিন্তু আসলেও মানে বুঝতে পারা কিংবা উপস্থাপন করতে পারা কোনোটাই আসলে সম্ভবপর হবে না, ঠিক আছে? এটা একদম মানে নির্মোহ সত্য। লাস্ট দেখো, এবার লাস্টলি তুমি এক্সপ্লেনেশনে আসতেছো। সো এই ধাপে আমাদের যে কনটেক্সট আছে, মানে যেটা আমরা কনটেক্সট সেকেন্ড ধাপে খুঁজে বের করছি, এবং সেটা অনুযায়ী আমাদের বাস্তব অভিজ্ঞতা, আমাদের নিজেদের রিয়েলাইজেশন, ঠিক আছে, আমাদের রিয়েলাইজেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স। কারণ ধরো আমি বারবার যে এক্সাম্পলটা চলে আসে, তোমাদের ওই এক্সপ্লেনেশনে যেটা এসেছিল অ্যাডোলেসেন্স থেকে, তো আমরা সবাই, তোমরা যারা পরীক্ষার্থী, তোমরা সবাই তো তোমাদের এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পার করে এসেছো, তাই না? তাহলে ওই অ্যাডোলেসেন্সের সময় তোমার যে এক্সপেরিয়েন্স হয়েছিল এবং সেই এক্সপেরিয়েন্স থেকে তোমার যেসব রিয়েলাইজেশন হয়েছিল সেগুলোর আলোকে এবং সমাজ ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে, যেটা আমি একটু আগে বললাম যে তোমার রিয়েলাইজেশন ধরে নিচ্ছি একরকম কিন্তু সেটা সোসাইটির সাথে কখনোই মিলে যাচ্ছে না। দেখো, এটা কিন্তু একটা ভর্তি পরীক্ষা, এটা একটা ফর্মাল প্লেস। এইখানে কিন্তু আমি চাইলেই আমার মন মতো যা ইচ্ছা তাই আমি লিখে দিয়ে আসতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু তোমার এক্সপেরিয়েন্স শেয়ারিং কোনো প্ল্যাটফর্ম না যে এখানে তুমি কি মনে করো তুমি লিখে দিয়ে আসো। এক্সেপশনাল লিখা ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেই এক্সেপশনাল লিখতে গিয়ে আমি যদি পুরাপুরি সমাজ ব্যবস্থার থেকে ভিন্ন কোনো একটা কিছু লিখে ফেলি, এমন কোনো কিছু লিখে ফেলি যেইভাবে করে একটা, ধরো ইভেন এই অ্যাডোলেসেন্সটাই তোমার এক ধরনের উপলব্ধি আছে যেটা কিনা পুরাপুরি ওয়েস্টার্ন সোসাইটির সাথে মিলে যায়, তুমি এখন এই ওয়েস্টার্ন সোসাইটির সাথে মিলায় তুমি লিখলা, তোমার রাইট আপ খুব সুন্দর, খুব ভালো ভালো ওয়ার্ড ইউজ করেছো, অসাধারণ সেন্টেন্স স্ট্রাকচার, তোমার লেখার যে ডেভেলপমেন্ট, অর্থাৎ শুরুতে একটা খুব অ্যাট্রাকটিভ কিছু একটা লাইন লিখে তারপর একদম ধাপে ধাপে তুমি তোমার রাইট আপটাকে ডেভেলপ করেছো, এত কিছুর পরেও কিন্তু তোমার নম্বর কমে যেতে পারে। কারণ তুমি সেই ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তোমার লেখাটা একেবারেই বর্তমান সমাজ ব্যবস্থার সাথে যায় না, আমাদের দেশের পার্সপেক্টিভে যায় না, তাহলে কিন্তু ভেজাল হয়ে যেতে পারে। সো এই সব কিছুর সমন্বয়ে তুমি সোর্স চিন্তা করলা, সোর্স যদি লিখার মতো হয় লিখলা, না লিখার মতো হইলে লিখার দরকার নাই, প্রেক্ষাপটটা কি, কনটেক্সটটা কি, কোন সিচুয়েশনে লিখেছে, প্রাসঙ্গিকতাটা কোথায় সেটা চিন্তা করলা যে হ্যাঁ এটাকে এই প্রাসঙ্গিকতা থেকে লিখতে হবে, তারপরে এক্সপ্লেনেশন শুরু করলা, নিজের উপলব্ধি মানে যে প্রেক্ষাপট ছিল সেটার সাথে নিজের উপলব্ধি, নিজের এক্সপেরিয়েন্স এগুলোর সমন্বয় করলা, আর দিন শেষে আমাদের এমন কিছুই লেখার কথা ভাবতে হবে যেটা আসলে প্রচলিত ধারার বাহিরে যে লেখার খুব বেশি দরকার আসলে এখানে পড়বে না, বরং সেটা আমাদের জন্য নেগেটিভ মার্কিং ক্রিয়েট করতে পারে। সো দেখো, নেক্সট যেটা আমরা আলোচনা করব আমাদের প্রভার্ব এক্সপ্লেনেশন। তো প্রভার্ব জিনিসটা আমরা জানি, প্রভার্বের যে ট্রান্সলেশন, হ্যাঁ তোমাদের প্রভার্ব ট্রান্সলেশন, কারণ তোমাদের তো আসলে বাংলা অর্থটা জানতে হবে, না হলে তো তোমরা বুঝবা না। সো প্রভার্ব ট্রান্সলেশন দেয়া আছে তোমাদের ভার্সিটি খ প্রিপারেশন বুক ইংলিশ, যেটা সেটাই, অর্থাৎ তোমরা তো তোমাদের 4টা ভার্সিটি খ প্রিপারেশন বুক পেয়েছো, একটা হচ্ছে বাংলার, ইংরেজির একটা, জিকের 2টা। সো ওই ইংলিশ প্রিপারেশন বুক যেটা, সেইখানে প্রচুর পরিমাণে প্রভার্ব ট্রান্সলেশন দেয়া আছে, অর্থাৎ ইংরেজি প্রভার্বটা কি সেটার বাংলা অর্থ কি, আবার বাংলা প্রভার্বটা কি, বাংলা প্রবাদ বাক্যটা কি সেটার ইংরেজিটা কি। আমরা এইখানে যেরকম জানি যে ট্রান্সলেশন নরমালি যেগুলো গ্রামার বেসড ট্রান্সলেশন, সেগুলোতে সাবজেক্ট আইডেন্টিফাই করা, অবজেক্ট তারপরে মনে করো অবজেক্ট বাদে কমপ্লিমেন্ট আছে কিনা, কিংবা ধরো কথার কথা আমরা বললাম যে আমাদের কাছে অ্যাডজাঙ্ক্ট আছে কিনা, এগুলা চিন্তা করে কিন্তু আমরা ট্রান্সলেশনের জায়গাটা মাথার মধ্যে চিন্তা করি। কিন্তু প্রভার্বের ক্ষেত্রে কিন্তু যেটা যেমন সেটা তেমন ভাবেই ট্রান্সলেট করতে হবে। কোনো অবস্থাতে এখানে সেন্টেন্সের স্ট্রাকচার কি, ভার্ব আগে গেল না পরে গেল, এগুলা ভাবার বা এগুলা নিজে থেকে ঠিক করার কোনো সুযোগ নাই। ধরো রাইট ফর্মস অফ ভার্বের কথাই যদি চিন্তা করো, আমরা জানি অল এমন একটা
ইনডেফিনিট প্রোনাউন যেটা সবসময় প্লুরাল হয়, যেমন আমরা যদি নর্মালি বলি সবাই উপস্থিত, তাহলে কি বলবো? অল আর প্রেজেন্ট, অল দিয়ে যদি করতে হয়। কিন্তু আমরা দেখি চকচক করলেই শোনা হয় না, সেখানে অল দিয়ে সাবজেক্ট মানে বাক্য শুরু হলেও অল বাক্যের সাবজেক্ট হলেও ভার্ব কিন্তু ইজ, তাই না? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দেখো অল এর পরে দ্যাট এসে, তাহলে দ্যাট অলকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে প্লুরাল হওয়ার কথা, গ্লিটারের সাথেও এস যুক্ত হওয়ার কথা না, কিন্তু অল দ্যাট গ্লিটার্স হলো। আবার আর নট গোল্ড না হয়ে ইজ নট গোল্ড হলো, তাহলে এটা কেন হইলো? এটার কোনো রিজন নাই। এটা যেহেতু প্রবাদ, তার মানে যেই দেশে প্রবাদটা উৎপত্তি হয়েছে, যেই ভাষায় প্রবাদটা উৎপত্তি হয়েছে, সেই ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে ইংরেজিতে যখন এই প্রবাদটা গ্রহণ করা হলো, তখন এইটাকে সেভাবেই বর্ণনা করা হয়েছে, জন্যই আমরা সারা জীবন এভাবেই থাকবে, যতদিন না পর্যন্ত মানে ইংলিশ ভাষা অরিজিনালি যাদের, অর্থাৎ আমরা যদি ইউকে অ্যান্ড ইউএস এই দুইটা জায়গায় তো ইংরেজির উৎপত্তি স্থল, তাই না? তো তারা যদি এটাকে পুরোপুরি চেঞ্জ করে অন্য কিছু না বানায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাই আমাদেরকে এক্স্যাক্টলি লাইনটার অর্থটা জানতে হবে। সো এই জন্য তোমরা এই প্রিপারেশন বুক থেকে এগুলা প্লিজ মুখস্থ করে ফেলতে হবে। এখানে বোঝার কিছু নাই, এখানে আলাদা কোনো ট্রিক্সেরও কিছু নাই, এগুলো তোমাদের ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, এবং মুখস্থ করে সেই অর্থগুলোর আলোকে তোমাদের রিটেনের প্রিপারেশনটাও মাথার মধ্যে সাজাইতে হবে। সো এক্সপ্লেনেশনের অংশের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক, কোনো সন্দেহ নাই, যেটাকে আমরা বলতেছি প্রভার্ব এক্সপ্লেনেশন, যেখান থেকে 2023-24 সেশন, অর্থাৎ ঠিক তোমাদের আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসছে। আর প্রভার্ব এক্সপ্লেনেশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রভার্বটার ভাবার্থ জানা। অর্থাৎ আমরা যদি বলি কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, তো এইটা মানে লিটারাল মিনিং করলে কি দাঁড়াবে? যে তোমার কোট সেভাবেই কাটো যেভাবে তোমার কাপড় আছে, তাই না? তার মানে এখান থেকে আমাদের মাথায় আসতে পারে যে অপচয়ের একটা বিষয়, ঠিক আছে? কিংবা আমার কাছে এমন মনে হয়ে যাইতে পারে যে তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, কারণ কাপড় যদি তোমার কাছে কম মানে একটু খারাপ কোয়ালিটির হয়, সেটা অনুযায়ী তোমার কোট বানায় সন্তুষ্ট থাকতে বলার কথা হচ্ছে। সো তুমি যদি লাইন দেখে চিন্তা করতে থাকো যে না এটা কি হইতে পারে, তাহলে তুমি কাছাকাছি গেলেও 100% ঠিক যে হবা এমনটা কিন্তু নিশ্চিত না। কারণ আয় বুঝে ব্যয় করো এবং তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, এই দুইটার মধ্যে কিন্তু বেশ খানিকটা পার্থক্য বিদ্যমান। সো এই জিনিসগুলা মাথায় আমাকে অবশ্যই রাখতে হবে। আর আক্ষরিক অর্থের মাধ্যমে যদি আমরা প্রভার্বের এক্সপ্লেনেশন লিখতে যাই, তাহলে সেই ব্যাখ্যাটা অবশ্যই ভুল হয়ে যাবে, অবশ্যই ভুল হয়ে যাবে। সো তোমরা তোমাদের যে বইটা এখানে দেয়া, বলতে আমি শুরুতেই বলেছি তোমাদের যে রিটেন স্পেশাল বুক, সেই রিটেন স্পেশাল বুকে যে প্রভার্বগুলো দেয়া আছে, সেই প্রভার্বগুলা তোমরা ভালো করে পড়ে পড়ে সেটার অন্তর্নিহিত অর্থ বুঝে, তারপরে আমরা যে কয়টা দিয়েছি এক্সপ্লেইন করে সেগুলো তো সেভাবে শিখবাই, যেগুলো এক্সট্রা প্র্যাকটিসের জন্য আছে সেগুলো তোমরা ভালো করে নিজেরা লেখার চেষ্টা করবা। এবং তোমাদের কিউএনএ সার্ভিসে তো তোমরা মানে যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান পাচ্ছই, তো সেইখানে কিন্তু তোমরা খুব ভালো মতোই খুব সহজেই তোমরা কি করতে পারবা, নিজেদের যে কনফিউশন গুলা, ধরো নিজে একটা প্রভার্ব এক্সপ্লেনেশন লিখেছো, একটু তুমি কনফিউজড, তো ক্লাসে যখন টিচার যাচ্ছে তাকে তো দেখাতেই পারো, কিন্তু ধরো তুমি বাসায় পড়তে পড়তে রাত 2টার সময় তুমি একটা এক্সপ্লেনেশন লিখছো, এন্ড 2টার সময় তো তুমি আর ভাইয়াদেরকে ক্লাসে পাবে না, কিন্তু তুমি যদি তখনই কিউএনএ তে সাবমিট করে দাও, খুব শীঘ্রই কিন্তু সেটার একটা প্রপার কারেকশন তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। সো এরপরে আমরা লাস্ট যে আইটেমটা সেটা নিয়ে একটু কথাবার্তা বলে সরাসরি প্রশ্নে চলে যাব। এটা একটু সময় নিয়ে আমি বুঝাই দিব, কারণ পোয়েমের জায়গাটা হচ্ছে লিটারেচার বেসড একটা জিনিস। তো লিটারেচার আসলে যারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে শুধু কথা না, যে কোনো বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে, 4 বছর একটা অনার্স ডিগ্রি নিয়ে মাস্টার্স করে পিএইচডি করেও মানুষজন আসলে লিটারেচার প্রপারলি বুঝতে পারে না।
একটা খুব ফানি ছোট্ট একটা স্টোরি আছে লিটারেচারের, মানে লিটারেচার যে আসলে কতটা কি বলবো ভেগ একটা বিষয়, কতটা মানে উপলব্ধির একটা বিষয় এবং পার্সন টু পার্সন যে ভ্যারি করে। আমি ছোট্ট করে বলি, রবীন্দ্রনাথের জীবন নিয়ে একটা এরকম ফানি ব্যাপার ছিল। এইটা সেম জিনিসটা চার্লি চ্যাপলিনেরও একটা গল্প ছিল। তো রবীন্দ্রনাথের যেটা সেটা হচ্ছে যে অনেকটা ওই বিষয়টা এরকম যে রবীন্দ্রনাথ মানে ছদ্মবেশে শান্তিনিকেতনে তার নিজেরই হচ্ছে একটা কবিতার এক্সপ্লেনেশন, কবিতার থিম, কবিতার মূল ভাবার্থ লিখার প্রতিযোগিতা হচ্ছে। তো রবীন্দ্রনাথ ছদ্মবেশে সেখানে গেছে। হ্যাঁ, তো 200 জন শিক্ষার্থী যারা কবিতার ভাবার্থ লিখতে গেছিল তাদের মধ্যে রবীন্দ্রনাথও একজন ছিলেন। তিনিও ওই ভাবার্থ লিখেছেন বসে। উনার পজিশন এসেছে 200তম, অর্থাৎ উনি লাস্ট হয়েছিলেন। তাহলে উনি যেই অর্থে, যেই ভাবে, যেই চিন্তা করে উনি কবিতা লিখেছিলেন, হ্যাঁ, সেইটাকে মানুষজন নিজের মতো করে এক্সপ্লেন করতে যে তাকেই লাস্ট বানায় দিছে। তার মানে তার ভাবার্থটা কিছুই হয় নাই। তার মানে যে লিখলো তার ভাবার্থটাই আসলে কি হয়ে গেল, সবচেয়ে খারাপ ভাবার্থ হয়ে গেল। বরং যারা এই কবিতার বিশ্লেষক তাদেরটাই মনে হচ্ছে যে বেশি ভালো। সো এই লিটারেচারের জায়গাটা তোমাকে যদি তুমি প্রপারলি লিখতে যাও, প্রপারলি শিখতে যাও, তাহলে এখন এই অ্যাডমিশনের সময় এটা শেখা প্রায় অসম্ভব, লিটারেচারের একদম সবকিছু বুঝে ফেলা। কিন্তু একদম কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা যদি মাথায় রাখি, একটা কবিতার এক্সপ্লেনেশন লিখতে যে জাস্ট ব্রডার সেন্সে 4টা জিনিস আমরা একটু আলোচনা করব। এই 4টা জিনিসকে মাথায় রেখে যদি আমরা এক্সপ্লেনেশন লেখার চেষ্টা করি পোয়েমের, তাহলেই কোনো অসুবিধার কোনো কারণ থাকবে না। তো চলো আমরা একটু দেখব যে পোয়েমের এক্সপ্লেনেশন আসতে পারে, আবার পোয়েমের থিম আসতে পারে, যে কোনো কিছুই আসতে পারে। তো আমাদের এই যে পোয়েম এক্সপ্লেনেশন অধ্যায় যেটা আছে তোমাদের, ওই যে আবারও বলতেছি তোমাদের রিটেন স্পেশাল বুকে, সেখানে কবিতাগুলার যে শুধু থিম, সেই থিম শেখার জন্য না, বরং প্রতিটি পোয়েম বিশ্লেষণ করে সেই সম্পর্কিত যে কোনো প্রশ্নের সমাধান করার দক্ষতা তোমার ভিতরে যেন অর্জিত হয়। যে কোনো প্রশ্নের সমাধান, কারণ একটা কবিতা থেকে শুধু যে থিম আসবে, শুধু যে সামারি আসবে, বিষয়টা কিন্তু সেরকম না। যেমন তোমাদের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল 20-21 বা 21-22, হ্যাঁ 21-22 পোয়েম থেকে প্রশ্ন হলো, সেই প্রশ্নটা যেরকম আসছিল বা যে বেসিসে আসছিল সেটা ছিল আসলে কিরকম, তোমার বলেছে এই কবিতা থেকে কবি যে অর্থ প্রকাশ করতে চেয়েছেন সেটার সাথে তুমি একমত কিনা। তাহলে কবিতার থিম তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা কিন্তু সরাসরি তোমার কাছে থিম জানতে চাইলো না। তাহলে তোমাকে থিমটাও বুঝাই দিতে হবে এবং কেন তুমি এটার সাথে একমত কিংবা একমত না সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো এই সব কিছুর আলোকেই কিন্তু আমরা আলোচনাটা করেছি, ঠিক আছে। সো এই কথাটাই কিন্তু ঠিক পরে আসতেছে। দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় ল্যাংস্টন হিউজ রচিত যে ড্রিমস কবিতাটা ছিল, ঠিক আছে, হ্যাঁ, যেমন আমরা কিন্তু তোমাদের ড্রিমস ওই লেসনটায় আমরা 2টা কবিতা পেয়েছিলাম, তাই না, একটা লরেন্সের এবং একটা ল্যাংস্টন হিউজের। তা এই 2টা কবিতাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2টাই খুব অনেক ইনডেপথ মিনিং বহন করে। তো এই কবিতায় কবি যে আইডিয়াটা শেয়ার করেছেন, কবি আমাদেরকে যা বোঝানোর কথা বলেছেন, সেইটার সাথে তুমি একমত কিনা সেইটাকে তোমার মতামত ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো একজন শিক্ষার্থী হিসেবে তুমি যদি ওইটার মেইন আইডিয়াটা জানো, মেইন আইডিয়ার সাথে তোমার তখন প্রশ্নের উত্তর দেয়াটা, তোমার রিয়েলাইজেশনটা অবশ্যই আমরা কি সেটার সাথে সামঞ্জস্যতাপূর্ণ করে লিখতে পারলে তোমার জন্য 100% সহজ হবে। সো তোমরা যখন এই পোয়েম এক্সপ্লেনেশন অধ্যায়টা পড়বা তোমাদের রিটেন স্পেশাল বুক থেকে, তখন সেটার সাথে পাশাপাশি তোমাদের যে টেক্সট ইনসাইটস বইটা আছে সেইখান থেকে পোয়েমটা নিয়ে তুমি মিলায় পড়বা। টেক্সট ইনসাইটসে পোয়েম, পাশে পোয়েমের বাংলা অর্থ, পোয়েমের লাইন থেকে গ্রামার সবকিছুই দেয়া আছে। সো ওখান থেকে তুমি বাংলা অর্থটা নিয়ে পড়বা এবং সেটার পাশাপাশি তুমি হচ্ছে তোমার এই এক্সপ্লেনেশনের জন্য রিটেন স্পেশাল বইটার মধ্যে যে ব্যাখ্যা আছে সেই 2টাকে সমন্বয় করে পড়বা। তো চলো দেখে ফেলি যে কবিতার থেকে আসলে আমরা মূলত কি কি জিনিসটা চিন্তা রাখবো।
যে কোনো একটা কবিতা বিশ্লেষণ করতে গেলে সেই কবিতার থিম, তাহলে থিম বলতে কি? থিম বলতে আসলে বোঝায় সেন্ট্রাল আইডিয়া, ঠিক আছে? সেন্ট্রাল আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া যখন আমরা খুঁজতে যাব তখন আমরা আসলে দেখব বারবার কোন ধরনের ওয়ার্ডগুলা রিপিট হয়েছে কবিতায়, কোন মেসেজটা কবি একাধিকবার উল্লেখ করেছেন, কোন জিনিসটার প্রতি উনি এমফাসাইজ দিয়েছেন। তাহলে সেন্ট্রাল আইডিয়া যদি আমরা বুঝতে চাই, তাহলে সেন্ট্রাল আইডিয়ার জন্য আমাদেরকে মাথায় রাখতে হইতে পারে বেশ কিছু জিনিস, যেমন repeated words, repeated মেসেজ, কোন মেসেজটা বারবার করে উনি দিতে চেষ্টা করতেছেন, কোন হিডেন মিনিং অফ দ্য কিওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডগুলা বারবার রিপিট হচ্ছে সেগুলো তো কিওয়ার্ড, তাই না? বা যে ওয়ার্ডগুলা খুবই স্পেশাল গুরুত্ব বহন করতেছে সেগুলো কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডগুলোর কোনো অন্তর্নিহিত মিনিং আছে কিনা, যেমন ড্রিম কবিতায় ড্রিম শব্দটা অবশ্যই সবথেকে বড় কিওয়ার্ড, সবথেকে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের কিন্তু একটা অন্তর্নিহিত মিনিং আছে, একটা লুকায়িত অর্থ আছে। এই স্বপ্ন মানে কিন্তু সেই স্বপ্ন না যেই স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, বরং এই স্বপ্ন কিন্তু আমাদের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, লাইফের একটা উদ্দেশ্য, হ্যাঁ, এগুলাকে বোঝাচ্ছে। সো এই ধরনের অর্থ আছে কিনা এগুলা সব বুঝে তারপরে তোমাকে এই সেন্ট্রাল আইডিয়াটা কিন্তু লিখতে হবে, সেখান থেকে তুমি থিম বুঝতে পারবা। এরপরে দেখো, আমি আগে একটু সেটিংটা নিয়ে কথা বলে ফেলি, তারপরে আমি মুড এবং টোনে যাচ্ছি। এই যে সেটিং, যে জিনিসটা, সেটিং জিনিসটা হচ্ছে আসলে আমরা, মানে তোমাদেরকে যদি আমি এভাবে বলি, তোমরা বাংলায় অধিকরণ কারক পড়তা না? কারক পড়ার সময় ক্রিয়া সংঘটনের সময় এবং স্থান, তাই না? এই দুইটাকে। তো আসলে একটা কবিতার সেটিং হচ্ছে প্লেস, টাইম অ্যান্ড সারাউন্ডিংস। মানে কবিতাটা কোন জায়গার ভিত্তিতে লেখা, কোন সময়ে লেখা এবং কোন পারিপার্শ্বিক অবস্থায় লেখা, এইটার উপর ডিপেন্ড করে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এই কবিতার সেটিংটা ছিল এরকম। সেটিং মানেই তো ধরো সিম্পল ভাবে যদি চিন্তা করি, এই যে ক্লাসটা তোমাদের কন্ডাক্ট হচ্ছে, এই ক্লাস কন্ডাক্ট হতে যে এই যে রুমটা, এই রুমের একটা সেটিং আছে না? এই রুমের সেটিংটা কিরকম? এই সেটিংটা কি? সময়। সময় বলতে সব সময় এমন না যে দিনের সকাল ভাগ না রাতের ভাগ। সময় বলতে এক্সাক্ট এটা ঐতিহাসিকভাবে কোন সময়, বা এটা ঠিক এটার কোন সময়টা আমার কবিতার সাথে রেলেভেন্ট। মানে ধরো আমি এখনকার এই সময়টা, এই আমি যে তোমাদের ক্লাস কন্ডাক্ট করতেছি সেটার সময়টা এখন সকাল নাকি দুপুর নাকি রাত, এইটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না। এখনকার কোনো সিচুয়েশন এক্সপ্লেন করতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সময়টা তোমাদের অ্যাডমিশন জার্নির একটা সময়, মানে অ্যাডমিশন জার্নির আশেপাশে, অ্যাডমিশন জার্নি ঠিক আগে আগে বা অ্যাডমিশন জার্নি চলাকালীন সময়ে এই জিনিসটা লেখা, সেইটাকেই মাথায় রেখে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে টাইম বলতে কোনটা বোঝাচ্ছে। এবার দেখো প্লেস, ঠিক আছে? প্লেসের জায়গাটা হচ্ছে এইটা কি কবি নিজ দেশে বসে লিখেছেন, বাহিরের কোথাও বসে লিখেছেন, নদীর ধারে লিখেছেন, বৃষ্টি স্নাত কোনো মানে জায়গায় লিখেছেন, বা পরিষ্কার কোনো জায়গায় লিখেছেন, পাহাড়ে উঠে লিখেছেন। এই যে একটা বিষয় যে কোন জায়গায় এই জিনিসটা লেখা, সেটা এখান থেকে আসতেছে। আর সারাউন্ডিংস বলতে কি? আশেপাশের প্রকৃতির অবস্থা, পরিবেশের অবস্থা, তারপরে হচ্ছে তোমার মনে করো যে কি বলে সামাজিক প্রেক্ষাপট, এই সব কিছু মিলে হচ্ছে আমার সারাউন্ডিংস। তো এইটা হচ্ছে আমার জন্য সেটিং। এবং লাস্ট যে ব্যাপারটা থাকতেছে তোমাদের মুড এবং টোন, ঠিক আছে? মুড এবং টোন এইটা বেশ ভালো এবং আলোচনার মতো একটা জিনিস, যেটা বেশ গুরুত্ব বহন করতে পারে। আমি তোমাদেরকে একটা কবিতার ধরো কবিতার ভাব,
এই একটা কথা তুমি চিন্তা করো যে একটা কবিতা আছে, সে কবিতাটার ভাব আমি বুঝবো, ঠিক আছে? তো এই কবিতার ভাব বুঝতে যে আমাকে সবার আগে যেটা চিন্তা করতে হবে, এটা বোঝার জন্য পার্সপেক্টিভ বোঝাটা খুব জরুরি। পার্সপেক্টিভ বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি দৃষ্টিকোণ। কোন দৃষ্টিকোণ থেকে আমি কবিতাটার কথা ভাবছি। পার্সপেক্টিভ একটা পোয়েমের ক্ষেত্রে বা যে কোনো রাইট আপের ক্ষেত্রে পার্সপেক্টিভ আসলে থাকে দুইজনের, ঠিক আছে? পার্সপেক্টিভ আসলে থাকে দুইজনের। একটা পার্সপেক্টিভ হয় রিডারদের, আরেকটা পার্সপেক্টিভ হয় লেখকের অর্থাৎ রাইটারের। কবিতা যেহেতু, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব পোয়েট। তাহলে যখন আমি একটা কবিতার দৃষ্টিকোণটা রিডারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, তখন আসলে আমি ডিল করতেছি কি নিয়ে? রিডারের পার্সপেক্টিভ থেকে যখন আমি ডিল করতেছি, তখন হচ্ছে এটা কবিতার মুড ডিটারমাইন করতেছে। আর যখন লেখকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি, তখন সেটা কবিতার টোন ডিটারমাইন করতেছে। তার মানে ধরো একটা কবিতায় এভাবে করে 4 লাইন করে স্তবক দেয়া আছে, ঠিক আছে? এভাবে করে দেখলাম আমরা 4 লাইন করে, তাহলে এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাই না? তাহলে প্রত্যেকটার নাম কি হয়? এই প্রত্যেকটা 4 লাইন 6 লাইন 8 লাইন যত লাইনেরই হোক, যেগুলোকে আমরা এমনিতে রচনার ক্ষেত্রে প্যারা বলে থাকি, কবিতার ক্ষেত্রে এগুলোর নাম হয় স্ট্যানজা, তাই না? তাহলে এটা মনে করো স্ট্যানজা 1, এটা মনে করো স্ট্যানজা 2, এটা মনে করো স্ট্যানজা 3। তাহলে এই বিভিন্ন স্ট্যানজায় কবি কিন্তু কবিতাটাকে নিজের মতো করে এক্সপ্লেইন করতে পারেন। কোনো একটা স্ট্যানজায় হয়তো আনন্দ প্রকাশ পাচ্ছে, কোনো একটা স্ট্যানজায় হয়তো দুঃখ প্রকাশ পাচ্ছে, কোনোটায় হয়তো হতাশা প্রকাশ পাচ্ছে, কোনোটায় হয়তো কোনো কিছুর ব্যাপারে প্রশংসা প্রকাশ পাচ্ছে। তো কবিতাটা পড়তে যে প্রত্যেকটা স্ট্যানজাতে, প্রত্যেকটা প্যারাতে রিডার যেই ধরনের ফিলিং সে পাবে, রিডারের মনের অবস্থাটা যেমন হবে, সেইটাই হচ্ছে কবিতার ওই স্ট্যানজাটার মুড, ওই প্যারার মুড নির্ধারণ করে দিবে। সো পরীক্ষার হলে তো তোমার নিশ্চয়ই একটা কবিতা, বড় কবিতা মানে 20-25 লাইনের কবিতা দিয়ে এক্সপ্লেনেশন লিখতে দিবে না। ছোট ছোট বড় কবিতা হইলে সেটার হয়তো একটা নির্দিষ্ট যে কোনো একটা স্ট্যানজা দিয়ে দিতে পারে 4 লাইন বা 6 লাইন। তাহলে ওই অংশ পড়ে তোমার মনে কেমন ভাব হচ্ছে, সেইটা হচ্ছে কবিতার মুড। আর কবি কোন টোনে কথাটা বলেছেন, কোন টোনে, উনি কি ব্যঙ্গাত্মক ভাবে কবিতাটা লিখেছেন, উনি কি হাস্যরসাত্মক ভাবে লিখেছেন, উনি কি সমালোচনামূলক ভাবে কিছু লিখেছেন, নাকি তিনি খুবই লাইটলি একটা কিছু উপস্থাপন করেছেন, নাকি উনি ফর্মালি উপস্থাপন করেছেন কোনো কিছু। এই জিনিসটাকে ধরতে পারাই হচ্ছে কবিতার টোন বুঝতে পারা, ঠিক আছে? সো এই বড় বড় 4টা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, নাম্বার 1 আমাদের সেন্ট্রাল আইডিয়া অর্থাৎ আমাদের কবিতার থিম কি, নাম্বার 2 আমাদের কবিতার যে হচ্ছে সেটিং, আমাদের কবিতার যে সেটিং, সেই সেটিং জিনিসটা কি, এইটা আমাদের একটু চিন্তা করা। আর অন দ্য আদার হ্যান্ড ফাইনালি মুড কেমন, টোন কেমন, এই জিনিসগুলা মাথায় রেখে আমরা যে কোনো কবিতার যদি এক্সপ্লেনেশন লিখতে যাই, তাহলে ইনশাল্লাহ ভুল হবার কোনো সম্ভাবনা আসলে আমাদের থাকে না, বরং আমরা খুব সুন্দরভাবে সহজভাবে জিনিসগুলা লিখে দিয়ে আসতে পারবো। চলো একটু একটু লিখা থেকে বোঝার চেষ্টা করি যে হ্যাঁ বিষয়টা আসলে কোনটা কি। প্রথমত থিম বলতে দেখো কি বলতেছে, যেটা আমি তোমাদের কাছে এতক্ষণ বললাম, যে কোনো একটা সাহিত্যকর্মের সেন্ট্রাল আইডিয়া, এটার মূল বিষয়বস্তুটা কি, এটা দ্বারা মূলত কি প্রকাশ করতে চাওয়া হয়েছে, সেইটা নির্দিষ্ট কোনো মেসেজ বা বার্তা যেটা কবি আমাদেরকে জানাতে চান যে হ্যাঁ আমি এইটা দ্বারা এইটাই বুঝাইতে চাচ্ছি, ঠিক আছে, সেইটাকেই আমরা মূলত কবিতার থিম বলে থাকি। যেমন একটা কবিতা আছে তোমাদের বইতে, দেখো লেক আইল অফ ইন্সফ্রি, লেক আইল অফ ইন্সফ্রি। এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা কি?
তো এখানে যা লেখা আছে সেটারও আগে যে তুমি একদম ফার্স্ট লাইনটা চিন্তা করো তো, লেক আইল অফ ইনসফ্রির ফার্স্ট লাইনটা কি ছিল, যে I want to rise up now, I want to rise up and go, sorry, I want to rise up and go to Innisfree, তাই না? তার মানে আমি এখনই জাগ্রত হতে চাই এবং জেগে ইনসফ্রিতে যেতে চাই। তাহলে তোমার সবার আগে জানতে হবে লেক আইল অফ ইনসফ্রি মানে কি। লেক আইল অফ ইনসফ্রি মানে হচ্ছে এই যে ইনসফ্রি জায়গাটা, এটা ইনসফ্রি একটা লেকের নাম, ঠিক আছে, স্কটল্যান্ডের একটা লেকের নাম। তো এই ইনসফ্রি নামক লেক ছিল এই কবির নানা বাড়ি, ছোটবেলায় উনি নানা বাড়িতে বড় হয়েছিলেন। তো সেইখানে তার ওই যে ছেলেবেলার স্মৃতি, তিনি এখন জাগ্রত হওয়া বলতে এখানে দেখো একটু আগে আমি বললাম না অন্তর্নিহিত মিনিং, এই জাগ্রত মানে কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়া না, এই জাগ্রত মানে হচ্ছে আমি বর্তমান যেই ব্যবস্থায়, যে সোসাইটাল পরিবেশে আমি আছি সেখান থেকে জেগে উঠে আমি এখনই ইনসফ্রিতে যেতে চাই, সেখানে যে আমি ছেলেবেলার ভালো লাগার জায়গাগুলায় আমি যেতে চাই। তার মানে কি, উনি এখন যেখানে আছেন সেটা তিনি একেবারেই পছন্দ করছেন না। উনি কবিতায় বারবার বোঝাতে চেয়েছেন প্রকৃতির সান্নিধ্যে এসে প্রকৃতির কাছে তিনি থাকতে চান। শহরের এই কোলাহল তার ভালো লাগে না, গ্রামের মুগ্ধ স্নিগ্ধ পরিবেশে তিনি আবারও নিজের ছেলেবেলায় হারিয়ে যে সেই জায়গাগুলোকে উপভোগ করতে চান। তার মানে তিনি এখন যে পরিস্থিতিতে আছেন সেটা তিনি পছন্দ করতেছেন না এবং তিনি একাকিত্ব অনুভব করতেছেন। এটাই কিন্তু কবিতার মূল ভাব। খেয়াল করে দেখো, এটার আইডিয়াটা হচ্ছে লোনলিনেস বা একাকিত্ব। এবং উনি এই যে দেখো সেকেন্ড আরেকটা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাপ্যাথি ফর আরবানাইজেশন বা নগরায়নের প্রতি অনীহা। সো আলটিমেটলি উনার নগরায়ন ভালো লাগতেছে না, উনি নগরায়নের জিনিসপত্র, শহরে দিন দিন যে গ্রামকে গ্রাম ভেঙে শহর গড়ে উঠছে, শহরের এইসব কোলাহল, শহরের এইসব যান্ত্রিক ব্যাপার স্যাপার একেবারেই কবির ভালো লাগে না। এখানে তিনি লোনলি ফিল করেন, এই জন্যই তিনি বারবার তার ছেলেবেলার ওই লেক আইল অফ ইনসফ্রির যে একটা মানে স্নিগ্ধতা ছিল সেখানে তিনি বারবার ফিরে যেতে চেয়েছেন এবং এটা বর্ণনা করতে যে কিছুটা প্রকৃতি প্রেম কিন্তু ফুটে উঠেছে। সো এই জিনিসটাও কিন্তু সেন্ট্রাল আইডিয়ার মধ্যে চলে আসতে পারে। সো এইটাই হচ্ছে এই কবিতার মূল ভাব। তাহলে থিম যখন তুমি বুঝে গেলা, এবার তোমাকে যাইতে হবে সেটিং এ। সেটিং এর ব্যাপারটা এমন, সেটিং জিনিসটা আমি তোমাদের ইতোমধ্যে বলছি যে এটা হচ্ছে আমার পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক সময়, কোন স্থানের এইখানে প্রেক্ষাপটটা আসবে, এগুলা সবকিছুর সমন্বয়। সো খেয়াল করে দেখো যে কোনো লিটারারি ওয়ার্ক, তার মানে যে কোনো ধরনের লিটারেচার যেখানে আসতেছে, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক, যে কোনো কিছুই হইতে পারে। তো এগুলো আমরা দেখে থাকি এক বা একাধিক থিম, যেমন এইখানে এসে আমরা দেখছি তিনটা জিনিসকে আমরা থিমেটিক ভাবে তুলে ধরতে পারি। একটা ছিল লোনলিনেস, একটা ছিল এই যে অ্যাপ্যাথি ফ্রম আরবানাইজেশন, তার মানে নগরায়নের প্রতি যে অনীহা, এবং লাভ ফর দ্য নেচার। এখন এই থিমগুলাকে আরো বেশি দীপ্ত করে তোলার জন্য, মানে আরো বেশি পরিষ্কার করে তোলার জন্য উনি কি বোঝাতে চাচ্ছেন সেই ব্যাপারটাকে আরো বেশি মানে সুন্দর করে তুলে ধরার জন্য ওনারা বিভিন্ন ধরনের সেটিং ব্যবহার করে থাকেন। মানে এই যে দেখো এইখানে লেক আইল অফ ইনসফ্রি কবিতায় কবি তো এই লেকের কথা না বললেও পারতেন, উনি তো এমনিতেই লিখে যাইতে পারতেন কবিতার মতো করে যে শহরের তো কোলাহল, শহরের তো যানজট, শহরের তো বিভিন্ন সমস্যা, মানে এখানে মানে খোলামেলা কোনো কিছু নাই, এগুলো আমার ভালো লাগে না, আমি গ্রামে যেতে চাই। তাহলে উনি মানে সরাসরি শুধু গ্রাম না বলে উনি পার্টিকুলারলি এই ইনসফ্রির লেক আইলের কথা কেন বললেন? এইটাই হচ্ছে সেটিং। ওই যে বললাম স্থান, কোন স্থানে বসে লেখা, কোন সময়ে লেখা, কবির জীবনের জীবদ্দশার একদম আর্লি স্টেজে লেখা, মাঝ বয়সে লেখা, শেষ বয়সে লেখা, তার বৈবাহিক জীবনের কোন অবস্থা ছিল, কবিতায় কোথাও এরকম কিছু উল্লেখ আছে কিনা, বা কবিতাটার ব্যাকগ্রাউন্ড পড়তে যেহেতু এমন তো না যে তোমাদের পরীক্ষায় টেক্সট বইয়ের বাহির থেকে মানে শেক্সপিয়ারের কোনো মানে একদম ভয়ানক কোনো একটা প্লে থেকে, কোনো একটা নাটক থেকে একটা কঠিন লাইন তুলে দিয়ে বলবে এই লাইনটাকে এক্সপ্লেন করো, তা তো না। আমরা জানি যে হ্যাঁ অবশ্যই আমরা টেক্সট বইয়েরই কোনো না কোনো লাইন পাওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য বেশি। সুতরাং টেক্সট বইয়ের ওই কবিতাটা কবি
কোন সময়ে তার জীবনের কোন অবস্থাকে বর্ণনা করতে যে তিনি কবিতাটা লিখেছেন, এই জিনিসগুলো যদি আমার জানা থাকে তাহলে আমাদের কিন্তু সময়, স্থান, পাত্র এই সব কিছু বোঝাটা খুব সহজ হয়ে যাবে। সো এই কথাটারই ধারাবাহিকতা এখানে দেখো লেখা আছে যে সাহিত্যকর্মের কোনো ঘটনা ঘটার সময়, স্থান, আবহাওয়া ও পরিবেশ, যেটাকে আমি সারাউন্ডিংস বলছিলাম, এগুলারই সমন্বয়কে আমরা বলে থাকি সেটিং। এগুলার সমন্বয়টাকে আমরা বলতেছি সেটিং। এখানে সেটিংটা এমন ভাবে যে সেটিং দেখে আমরা দেখছি যে লেক আইল অফ ইন্সফ্রি কবিতাটার মধ্যে যে কবি টেন্সের সময়কে উনি এমন ভাবে ব্যবহার করেছেন যেন দেখেই আমরা বুঝতে পারছি তাৎক্ষণিকতা বা ইমিডিয়েসির প্রতি একটা আলোকপাত কিন্তু করা হয়েছে। মানে দেখো ফার্স্ট লাইনেই লেখা আছে আই ওয়ান্ট টু রাইজ নাও অ্যান্ড গো, মানে আমি এখনই উঠতে চাই, মানে আমার এনাফ, আর কিচ্ছু আমার ভাল লাগতেছে না। এবং বারবার প্রতিটা জিনিস যে এখনই এটা করা উচিত, এটা এখনই হওয়া উচিত, এটা আমি এখনই চাই, এরকম কথা বলে উনি তাৎক্ষণিকভাবেই একটা পরিবর্তন চান, সেই রকম একটা সেটিং আমরা বুঝতে পারি। ঠিক আছে, এরপরে কবি এই যে একাকিত্ব, তার যে একাকিত্ব বোধটা, এটা তিনি এখনই ইমিডিয়েটলি কাটিয়ে উঠতে চান। আবার আমরা যদি চারপাশের পরিবেশকে চিন্তা করি, সেই পরিবেশটা উনি শান্ত, মানে খুবই কামনেস একটা, ওইখানে কোনো কোলাহল নাই, একদম লেক আইলের যে জায়গাটা, এবং এই লেক আইল জিনিসটা কিন্তু খুবই ভিন্ন রকমের একটা মানে স্থানকে নির্দেশ করে। এটা হচ্ছে বড় একটা লেকের বিশাল চারপাশে পানি, তার মাঝখানে একটা নির্দিষ্ট ছোট অংশের কথাই বোঝানো হয়। সো এটা কিন্তু এই যে আইসোলেশন, আলাদা করে থাকার যে বিষয়টা, সেইটা এখানে চলে আসে। সো এই যে আমরা থিম এবং সেটিং এর বিষয়টা বুঝলাম, এবার চলো মুড এবং টোনের জায়গাটা একটুখানি বোঝার চেষ্টা করবো আমরা। মুড টোন নিয়ে অলরেডি আমি তোমাদের প্রাথমিক কথা বলেছি। সো সেই জায়গাটা যদি আমরা আবার দেখি, যে মুড বলতে বোঝায় পাঠকের মধ্যে কোন সাহিত্যকর্ম কিংবা কবিতা পাঠের সময় সৃষ্ট অনুভূতি কিংবা আবেগ। সো মূল জিনিস কি? পাঠক। তুমি যদি বুঝো যে বলতেছিলাম না পার্সপেক্টিভ, আমি কার দৃষ্টিকোণ থেকে চিন্তা করব? মুডের ক্ষেত্রে পাঠকের দৃষ্টিকোণ। আরেকটা জিনিস কি? হ্যাঁ, পাঠকের কি, পাঠকের যে অনুভূতি হচ্ছে বা যে আবেগ তার মধ্যে ক্রিয়েট হচ্ছে, এটা পাঠকের সম্পূর্ণ ব্যক্তিগত প্রতিক্রিয়া এবং তার যে অনুভূতি কবিতা পড়ে সেটার উপর ভিত্তি করে আসলে গড়ে ওঠে। যেমন তোমাদের বইতেই উইলিয়াম ব্লেকের যে দ্য স্কুল বয়, এই যে কবিতাটা আছে, এই কবিতাটার যে মুড, সেই মুডটা দেখো এই কবিতায় বেশ কয়েকটা স্ট্যান্জা আছে। শুধুমাত্র ফার্স্ট স্ট্যান্জাতেই বলা ছিল যে কবি নিজেকে একদম ছোটবেলার একটা শিশু হিসেবে তুলে ধরেছেন। এই কবিতাটার একটু ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, এই কবিতাটা মূলত আসলে মানে ইউকে বেসড একটা কবিতা, অর্থাৎ ইংল্যান্ড বেসড একটা কবিতা, অর্থাৎ তোমার ইউরোপ বেসড যে কান্ট্রিগুলা, এখানে কিন্তু সামার খুবই ছোট হয় তোমরা জানো। তো ওই সময় সামার মানুষ এনজয় করতে চায়, সামারের টাইমটা মানুষ এনজয় করতে চায়। এই যে প্রায় 10 মাসের মতন, 9 থেকে 10 মাস মানে বরফ আচ্ছাদিত থাকে, বা বরফ আচ্ছাদিত না থাকলেও প্রচন্ড শীত সেখানে বিরাজ করে। তো 2 থেকে 3 মাস যে সামার তারা পায়, এই সামার টাইমটা তারা এনজয় করতে চায়, এটা তাদের কাছে অনেক এনজয়েবল একটা সিজন। তো কবিতাটা শুরুই হয়েছিল এইভাবে যে আমি সকালবেলা, গ্রীষ্মের সকালে ঘুম থেকে উঠতে খুব পছন্দ করি, ঘুম থেকে উঠতে পছন্দ করি, ঘুম থেকে উঠে আমার চারপাশের প্রকৃতি খুব ভালো লাগে, আমি গান গাইতে পছন্দ করি, আমার সাথে কিন্তু এখানে একটা পাখির কথাও বলা হয়েছে, আমার সাথে ওই পাখিও গান গেয়ে উঠে, আহ কতই না সুন্দর সেই সব কিছু। এরকম ভাবে উনি ফার্স্ট স্ট্যান্জায় ছোটবেলার একটা স্কুল বয়, একটা স্কুল গোয়িং কিড, তার ছোটবেলার সকালটা কতটা আনন্দময়, কতটা ভালো লাগার, সেটা এক্সপ্লেইন করে কিন্তু তিনি তার কবিতা শুরু করলেন। তাহলে দেখো প্রথম যে স্ট্যান্জা, সেটার মুড কি? হ্যাপি একটা মুড, পড়তে ভাল লাগতেছে। ওইটা পড়ে কিন্তু তুমি এখনো বুঝোই নাই কবিতার সামনে যে কত সিরিয়াস ব্যাপার আসতে যাচ্ছে। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে তোমার মুড কেমন? তোমার মুডটা এরকম, খুবই হ্যাপি, খুবই জলি। কিন্তু এরপরেই যে যখন তুমি ঠিক এরপরেই দেখতেছো যে কিন্তু
স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, স্কুলের যে টিচারের কঠোর নজরদারি, আমাকে জোর করে পড়তে হবে, এই শিক্ষা ব্যবস্থায় আমার ভিতরে কোনো আনন্দ নাই। আমাকে বকা শুনে, আমাকে স্ট্রিক্ট জিনিসপত্রের ভিতর দিয়ে যে আমি কিভাবে নিজেকে বিকশিত করব, কিভাবে সেই পাখির মতো আবার আমি গান গেয়ে উঠব, কিভাবে আমি মুক্ত মনে আমার মনের ভিতরে যে মানে আমার মন যে বিকশিত হবে সেইটার সুযোগটা আমার কাছে কোথায়, এই যে জিনিসপত্রগুলা সেগুলা কিন্তু পরবর্তীতে তাহলে কি শিক্ষা ব্যবস্থার সমালোচনা হয়ে গেল। পরে তাহলে কি তুমি দেখলা যে না একটা গ্লুমি মুড বা একটা স্যাড মুড কিন্তু কবিতার মধ্যে চলে আসতেছে। সো এইটাই সব থেকে বড় বিষয়, যে প্রথমে আনন্দময় থাকলেও ঠিক পরবর্তীতে যে জিনিসটা কি হয়ে যাচ্ছে, পরবর্তীতে বিষণ্ণ, গ্লুমি, স্যাড। কবিতার শুরুতে একটা সুখ এবং স্বাধীনতার অনুভূতি জাগে, কিন্তু আস্তে আস্তে কবিতার সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে কঠোর শিক্ষা ব্যবস্থা, দুঃখ এবং সীমাবদ্ধতা এর ভিতরে থেকে যে আসলে আমি শৃঙ্খলার মধ্যে একটা মানে কি বলবো একটা শিকল দ্বারা আমি আবদ্ধ হয়ে গেছি, এই জিনিসগুলাকেই আসছে। তো মুড বিভিন্ন ধরনের হইতে পারে। তো সাধারণত চিন্তা করা হয় জয়ফুল, যেটা পরে তোমার আনন্দ হবে, সেরিন শান্তিপূর্ণ, আনন্দ না হোক ঠান্ডা একটা মেজাজ, যে বাহ ভাল লাগতেছে, এরকম একটা মুড হইতে পারে। অথবা মেলানকলিক, যেটাকে আমরা দুঃখজনক, বিষণ্ণতার সাথে বলতে পারি। মেলানকলি মানে তো দুঃখ, সো বিষণ্ণ মন, যেটা আমার মনকে খারাপ করে দিবে, আমার ভিতরে একটা খারাপ লাগার অনুভূতি তৈরি করবে, এই ধরনের মুড আমরা আসলে কবিতায় পেতে পারি। তো কবিতার মুড যদি তুমি বুঝে যাও, তাহলে কবিতা কিন্তু এক্সপ্লেইন করাটাও অনেক বেশি সহজ অবশ্যই হয়ে যাবে। পরে দেখো নেক্সট যাই টোনের যে জায়গাটা সেইটাই। তো টোনে আমাদেরকে কি বলতেছে দেখি। ওকে, টোন বলতে যে আমরা বলতেছি যে লেখক বা কবির কণ্ঠস্বর বা মনোভাব, তিনি কেমন মনোভাব প্রকাশ করতেছেন, তার সাহিত্যকর্মে প্রকাশ করতেছেন, সেই জায়গাটাই আমার টোন। এটি আমরা কিভাবে মানে দেখতে পারবো, লেখাটার শৈলী, মানে কেমন ভাবে তিনি কথাগুলা তুলে ধরেছেন, শব্দ চয়ন, শব্দগুলা কি খুবই রাফ এন্ড টাফ হার্শ শব্দ, না খুবই রেগুলার লাইট শব্দ, ফর্মাল না হয়ে ইনফর্মাল শব্দ, বা বাক্য গঠনগুলা কি খুব কঠিন, নাকি বাক্য গঠনগুলো খুব সিম্পল, মানুষ যেন সহজেই বুঝতে পারে, এরকম কোনো কিছু উনি লিখেছেন, সেগুলোর মধ্যে দিয়ে আমরা প্রকাশ পাবে এবং আমার লেখকের যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। তো সেই স্কুল বয় কবিতার কথাই যদি আমরা চিন্তা করি, স্কুল বয়তে এসে উনি কি করতেছেন খেয়াল করে দেখো। এইখানকার যে টোন, সেই টোনটা যদি আমরা ধরতে যাই, এখানকার টোনটা যদি আমরা ধরতে যাই, তাহলে যে জিনিসটা আমরা সহজে বুঝতে পারি সেটা হচ্ছে উনি মূলত সমালোচনা করেছেন। তাহলে উনার বেসিক টোনটা হচ্ছে সমালোচনামূলক, ঠিক আছে। আর উনি দুঃখ কষ্ট প্রকাশ করেছেন। তার মানে খেয়াল করো, কবিতার শুরুতে যে আনন্দের কথা আসলো, কবির টোনে সেই টোন ডিটেক্ট করতে গিয়ে আনন্দের কথা একবারও আসতেছেই না। কেননা মুড প্রতিটা স্ট্যান্জায়, প্রতিটা প্যারা বাই প্যারা আলাদা আলাদা হতে পারে, কিন্তু টোন সাধারণত আমরা ওভারঅল একটা বা দুইটা টোন খুঁজে বের করার চেষ্টা করি, ঠিক আছে। আমরা তো ইতোমধ্যে এইটুকু জানি, তোমরা যারা লিটারেচারের ক্লাসটা করেছো, যে একটা কবিতা কিংবা একটা উপন্যাস লিখতে যে লেখক বা কবিরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লিটারারি টার্ম বা লিটারারি ডিভাইস ব্যবহার করেন। যেমন আমরা মেটাফোর পড়েছি, সিমিলি পড়েছি, পার্সনিফিকেশন পড়েছি, তারপরে হাইপারবোলি পড়েছি, কিংবা অ্যাপোস্ট্রফি পড়েছি। এই যে ভিন্ন ভিন্ন লিটারারি ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো ব্যবহার করার মধ্য দিয়ে তিনি কিন্তু তার মনের অবস্থাটা তুলে ধরেন। তিনি কি একটা জিনিসের উপর বিরক্ত হয়ে লিখতেছেন, তিনি কি একটা কিছুর প্রতি মুগ্ধ হয়ে লিখতেছেন, মানে লেখকের মনোভাবটা কেমন, সেই জিনিসটাই কিন্তু আমাদের কবিতার টোন। তো এই উইলিয়াম ব্লেক কি করেছেন, কঠোর এবং দমনমূলক যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটার সমালোচনা করেছেন। তাহলে সমালোচনা বলতে তো আমরা ক্রিটিসিজম বলি, তাইলে আমরা এটার টোনটা কেমন বলতে পারি, এটার টোন বলতে পারি যে হ্যাঁ এই কবিতার টোন ছিল হচ্ছে ক্রিটিসিজম টোন,
মানে সমালোচনার একটা টোন, তার কথার মধ্যে স্পষ্টভাবে সমালোচনা ফুটে উঠেছে। এবং এটা আলটিমেটলি কোন জিনিসটাকে বাধাগ্রস্ত করেছে? দেখো, শৈশবের আনন্দ এবং স্বাধীনতা যেটা, সেটাকে দমন করে, সেটাকে আটকে দেয়। টোন অনেক ধরনের হইতে পারে, ফর্মাল, ইনফর্মাল, সিরিয়াস, সার্কাস্টিক। সার্কাস্টিক হচ্ছে যেটাকে আমি ব্যঙ্গ বিদ্রুপ করে বলি, আইরনিকও সেম, ব্যঙ্গ বিদ্রুপাত্মক। হ্যাঁ, সার্কাস্টিক আর আইরনিকের মধ্যে দুইটা পার্থক্য আছে। এক হচ্ছে সার্কাস্টিক যেটা, সেটা শুধুই ব্যঙ্গার্থক, আর আইরনিতে আমি ব্যঙ্গ করে একটা কথা বলি কিন্তু এটার একটা অন্তর্নিহিত মিনিং থাকে যেটা কিনা অবশ্যই ট্রু হয়ে থাকে। আইরনি তো তোমাদের বর্তমান তোমরা যারা মানে এই যে জেনজি বলতেছি যাদেরকে আমরা, তো এই তোমাদের কাছে কিন্তু আইরনি ব্যাপারটা অনেক মানে কি বলবো রেগুলার ইউজ করো তোমরা এই ওয়ার্ডটাকে। তো তোমরা যেভাবে আইরনি ইউজ করো আসলে আইরনি সেটাই। আমি ছোট্ট করে যদি বলি আইরনি জিনিসটার একদম মানে লিটারেচারের ভাষায় সংজ্ঞা, মনে করো তোমরা আড্ডা দিবা ফ্রেন্ডরা মিলে, ধরে নিচ্ছি যে হ্যাঁ তোমরা একটা ফ্রেন্ডের গ্রুপ, 5-6 জনের একটা গ্রুপ, তোমরা একসাথে পড়াশোনা করছো খ ইউনিটের জন্য এবং একসাথেই সবাই চান্স পেয়ে গেলা, ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি। তো চান্স পাওয়ার পর তোমরা চিন্তা করতেছো যে হ্যাঁ আগামীকালকে সন্ধ্যা 6টায় আমরা সবাই টিএসসি তে যাব। ক্লাস শুরু হয় নাই, এমনি একসাথে সবাই মিলে, সবাই শুনছি টিএসসির চা খাইতে, ওখানে চায়ের স্বাদের কথা ভুলে যাই, ওখানে চা খাওয়ার ফিলিংটা অন্যরকম। তো আমরা সবাই মিলে টিএসসি তে যেয়ে চা খাবো। এখন সন্ধ্যা 6টায় তোমরা টাইম ঠিক করছো এবং এই মিটিংটা বা এই ফ্রেন্ডদের আড্ডাটা অ্যারেঞ্জ করছে তোমাদের মধ্যে যে সব থেকে লেট করে সে। তো তোমরা ওকে বলছো এই খবরদার কালকে কিন্তু লেট করিস না। ও বললো দেখিস আমি টাইমের আগেই পৌঁছায় যাব। তোমরা তো সেটা ভাবছই। তো গেছো, একজন হয়তো 5:30টায় পৌঁছাইছে, আরেকজন 5:45টায়, একজন 6টায়, একজন হয়তো 6টার জায়গায় একটু দেরি করে 6:10, 6:15। তোমরা চিন্তাই করছিলা যে ওইখানে তোমরা রাত 8টা 8:30 পর্যন্ত থেকে পরে রাতে ডিনার করতে কোনো একটা রেস্টুরেন্টে যাবা। তো তোমরা অপেক্ষা করতে করতে দেখলা 8:30 বেজে গেছে। যখন তোমরা ওখান থেকে উঠে পড়ার কথা ভাবতেছো তখন দেখলা যে অ্যারেঞ্জ করছে তোমাদের সব থেকে তাড়াতাড়ি আসার কথা যার, সে 8:30টার সময় এসে দৌড়াইতে দৌড়াইতে আসছে, এসে বলছে দোস্ত বলিস না দুপুরে ঘুমায় গেছিলাম আর উঠতে পারি নাই। তখন তুমি তাকে বললা ব্যঙ্গ করে যে কি রে তুই এত তাড়াতাড়ি আসলি। সো বুঝো বিষয়টা, তোমার বলার কথা কি ও আসলে কি তাড়াতাড়ি আসছে না লেট করছে? অবশ্যই লেট করছে। লেট মানে কি, ও তো টাইম ওভার করে দিয়ে চলে আসছে। তাহলে লেট করছে কিন্তু উল্টা ভাবে তুমি বলছো কি রে তুই এত তাড়াতাড়ি আসলি, তার মানে তুমি ওকে পরের কাজের জন্য তাড়াতাড়ির কথা বলতেছো যে আমাদের ডিনারে যাওয়ার কথা যখন, তারা তো তুই আগে চলে আসলি। সো আলটিমেটলি ব্যঙ্গ করে সে দেরি করছে সেটাকে তুমি উল্টা ভাবে বলতেছো, কিন্তু হিডেন মিনিং দেখো সে আসলে তাড়াতাড়ি আসছে কিসের জন্য? ওই আড্ডার জন্য না, বরং ডিনারে যাওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি চলে আসছে। সো এইটাই হচ্ছে সার্কাজম এবং আইরনির মধ্যে ছোট্ট একটা পার্থক্য। দুইটাই ব্যঙ্গাত্মক। সার্কাজমে কোনো অন্তর্নিহিত সঠিক অর্থ থাকতে হবে এমন না, আইরনিতে একটা অন্তর্নিহিত অর্থ থেকে যায়। সোলেম, পিসফুল, শান্তিপূর্ণ বা পবিত্রতা, একটা ভালো লাগা, এই ধরনের টোন আসলে হইতে পারে। তো এই হচ্ছে মোটামুটি মুড এবং টোনের ব্যাপারটা। এটা নিয়ে আরো আসলে বিস্তর পড়াশোনার জায়গা আছে এবং সেগুলা এইভাবে করে মাথার মধ্যে নিতে থাকলে তোমাদের জন্য মানে এখন এই মুহূর্তে এটা একটা এক্সট্রা বার্ডেন হিসেবে কাজ করতে পারে। সো তোমাদের জন্য এত কিছু ভাবার দরকার নাই। এই যে 4টা জিনিস, থিম কি, থিম কিভাবে আমরা বের করি, আর এমনিতে তো যখন আমরা রিটেন স্পেশালের জন্য তোমাদের যে 3টা লেকচার আছে সেখানে পার্সোনালি থিম লিখা কিংবা সেটিং বুঝে কবিতা এক্সপ্লেইন করা, মুড বুঝে বা টোন বুঝে কবিতা এক্সপ্লেইন করা, এগুলো সবই আমরা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সো এবার আমরা সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো এইটা আমরা রিসেন্ট থেকে আস্তে আস্তে প্রিভিয়াসে যাওয়ার চেষ্টা করি। এটা আমরা দেখতে পারতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এর যে প্রশ্নটা, অর্থাৎ একদম রিসেন্ট যে প্রশ্নটা, সেটা নিয়ে আমরা আলাপ করব। দেখো বলেছিলাম প্রভার্ব এক্সপ্লেনেশন এসেছিল, তাইলে প্রভার্ব এক্সপ্লেনেশন বলেছে কি, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটার সবার আগে তোমাকে চিন্তা করতে হবে, এটা যেহেতু প্রবাদ বাক্য, তাহলে এই প্রবাদ বাক্যর একদম আমরা যেহেতু বাঙালি, আমরা সবার আগে এটার বাংলাটা মাথার মধ্যে চিন্তা করে ফেলবো যে এটার আসলে বাংলা কি। আমরা সবাই জানি এটার বাংলা কি। এটার বাংলা ছিল কি, ইচ্ছা থাকলে, 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 ইচ্ছা থাকলে
উপায় হয়, তাই না? ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে যখন তুমি বাংলা অর্থটা জেনে গেলা, এবার তুমি এখান থেকে কিওয়ার্ড ডিটেক্ট করে ফেলো। এখানে মূল শব্দ কোনটা? দেখো মূল শব্দ কিন্তু আমার দুইটা, একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে ওয়ে। তাহলে তুমি এই প্রবাদ বাক্যটাকে এবার সবার আগে চিন্তা করো, তোমার উইল পার্টটাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবা। অন দ্য আদার হ্যান্ড এই উইলের সাথে কানেক্ট করে তুমি কিভাবে করে ওয়ে জিনিসটাকে এক্সপ্লেইন করবা। এই দুইটা জিনিসকে যদি তুমি ধারাবাহিকভাবে এক্সপ্লেইন করো, তোমার বর্ণনা লেখা, এটার এক্সপ্লেনেশন লেখা একদম পারফেক্টলি সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তুমি উইল বলতে আসলে কি বোঝাচ্ছ? উইল বলতে তুমি ডিটারমিনেশনকে বোঝাচ্ছ। মানে আমি কঠোর প্রতিজ্ঞাবদ্ধ একটা কাজ করব। ইচ্ছা বলতে কি এখানে শুধু এমন ইচ্ছা, এটার কি এমন কোনো মিনিং যে জাস্ট লিটারাল মিনিং উইল মানে ইচ্ছা, আমি একটা জিনিস আমার খুব ইচ্ছা যে আমি কি বলবো আকাশে ভেসে বেড়াবো, এটা আমার খুব মানে বিশাল একটা ইচ্ছা, তাহলে আকাশে ভেসে বেড়াবো, এই ইচ্ছার বিষয়টা কি জাস্ট এরকম শুধু মনের একটা ইচ্ছাকেই বোঝাচ্ছে, নাকি আকাশে ভেসে বেড়ানোর ব্যাপারেও তুমি যদি দৃঢ় সংকল্পবদ্ধ হও সেই রকম একটা ইচ্ছাকে বোঝাচ্ছে? অবশ্যই মানে দৃঢ় সংকল্পতা এখানে আসবে, এই জন্য ডিটারমিনেশনের ব্যাপারটা এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তুমি ডিটারমিনেশন আছে তোমার মধ্যে, তুমি হার্ড ওয়ার্কের প্রতি তুমি তখন কি ডিটারমিনেশন থেকে হার্ড ওয়ার্ক করার যে একটা ইচ্ছা সেটা তোমার মধ্যে তৈরি হবে, তাই না? যখনই হার্ড ওয়ার্কের কথা তোমার মাথায় আসবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই তোমার ভিতরে অধ্যবসায়ের যে বিষয়টা সেটা ক্রিয়েট হবে, তাই না? তাহলে অধ্যবসায়ের পর তুমি কি একবারে লেগে থাকার যে ইচ্ছা, রেজিলিয়েন্স তোমার মধ্যে ক্রিয়েট হবে। ঠিক আছে, এই সব কিছুকে যদি তুমি একসাথে সমন্বয় তৈরি করে, এই সব কিছুর সমন্বয় তৈরি করে যদি তুমি সামনে আগাও তোমার জীবনে, আচ্ছা ওইটাকে আমরা একটু দূরে যেয়ে লিখি, তোমাদের জীবনে এই জিনিসগুলার মানে এই জিনিসগুলাকে কাজে লাগায় আমাদের সবার জীবনে কি যে কোনো একটা কিছু, ধরো এই পাশে তোমার হচ্ছে অ্যাচিভমেন্ট, এই পাশে হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট, তাহলে এই অ্যাচিভমেন্টে পৌঁছাইতে হইলে মাঝখানে কি আছে? হার্ডেলস আছে, বাধা বিপত্তি আছে, হ্যাঁ প্রবলেমস আছে, কিংবা ডিফিকাল্টিজ আছে। তো যখন তোমার কাছে হার্ডওয়ার্ক আছে, ডিটারমিনেশন আছে, রেজিলিয়েন্স আছে, এরকম কঠোর পরিশ্রম করার যে উপায়গুলা আছে সেগুলা নিয়ে যদি তুমি একসাথে এই সমস্ত হার্ডেস্ট প্রবলেমস বা ডিফিকাল্টিজ এর মোকাবেলা করো, ঠিক আছে, তাহলে এইগুলাকে তোমরা খুব সহজেই ওভারকাম করে এই যে তোমার অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টে তুমি পৌঁছাইতে পারবা। আর এই অ্যাচিভমেন্টে পৌঁছাইতে গেলে এইগুলার মাধ্যমে তুমি যে হার্ডেস্ট পার করতেছো সেইটাই আসলে তোমার জন্য কি, এটাই হচ্ছে তোমার ওয়ে। এই ওয়েটা সহজ না, দেখো কঠিন একটা ওয়ে, কিন্তু এগুলার মাধ্যমে তুমি এই অ্যাচিভমেন্টে পৌঁছাইতে পারবা। তাহলে এই হচ্ছে তোমার বেসিক জিনিস, তাই না? একদম সহজ, কোনো প্যাচগোজ নাই, কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু নাই, কিন্তু এই জিনিসগুলোকে তোমার ধারাবাহিকভাবে বর্ণনা করার যে বিষয়টা, মানে এই প্রবাদ বাক্য কিসের দিকে ফোকাস করে? এই প্রবাদ বাক্য আমাদের দিকে আমাদের স্ট্রং উইল, আমাদের কঠোর পরিশ্রম, আমাদের তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা, এগুলাকে আমার জন্য প্রকাশ করতেছে। এই প্রবাদ আমাদেরকে শিখাচ্ছে যে আমাদের জীবনে যে কোনো কিছু পাইতে গেলে, যে কোনো একটা জায়গায় আমাদের অ্যাচিভমেন্ট আনতে গেলে, জীবনের যে সমস্যা, যে ডিফিকাল্টিস গুলা, যে কঠিন সময়, কঠিন মুহূর্ত, কঠিন সিচুয়েশন গুলা, সেগুলা পার করতে গেলে আমরা যদি আমাদের এই গুণাবলীগুলাকে একসাথে কাজে লাগাই, অ্যাচিভমেন্ট তখন আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। চলো দেখি এই কথাগুলাই লেখা আছে কিনা। দেখো বলতেছে, দিস প্রভার্ব, এই প্রবাদটি এমফেসাইজেস, গুরুত্ব আরোপ করে কিসের উপর? দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন,
ঠিক আছে, ডিটারমিনেশন, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম, তোমার ডিটারমিনেশনের যে ব্যাপারটা, ইট সাজেস্টস, এরপরে বলতেছে এটা আমাদেরকে সাজেস্ট করে দ্যাট স্ট্রং ডিজায়ার, প্রবল ইচ্ছা, অ্যান্ড আনওয়েভারিং রিজলভ। আনওয়েভারিং রিজলভ বলতে আসলে কি বোঝাচ্ছে, তুমি যে সিম্পলি এইভাবে করে চিন্তা করো, স্ট্রং ডিটারমিনেশন, যেহেতু একটু আগে ডিটারমিনেশন ওয়ার্ডটা ছিল, সো এই জন্য ডিটারমিনেশনের বদলে রিজলভ আসতেছে। সো আনওয়েভারিং রিজলভ, আমার একদম তীব্র লেগে থাকার এবং মনোবলটা যে মানে একদম শক্ত একটা মনোবল, যেটা মানে সহজে কেউ চেঞ্জ করতে পারবে না। ক্যান, এই জিনিসটা ক্যান পেভ আ পাথ, পেভ মানে রাস্তা তৈরি করা, ঠিক আছে, পেভ আ পাথ মানে রাস্তা তৈরি করা, টু ওভারকাম অবস্ট্যাকলস এন্ড অ্যাচিভ গোলস। অবস্ট্যাকলস, এই যে দেখো, বাধা বিপত্তি উতরে যে আমার যে গোল, আমার যে লক্ষ্য সেখানে পৌঁছানো। ইভেন ওয়েন দ্য অডস, যখন কিনা, এই অডস বলতে কি, যখন আমার বিপরীতে, মানে আমি যেটা পেতে চাই, পুরা সোসাইটি, কান্ট্রি, পরিবেশ সবকিছু আমার এটাতে বাধা বিপত্তি তৈরি করছে, সবাই আমার বিপরীতে যে আমাকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। অডস সিম স্ট্যাকড এগেইনস্ট ইউ, এই স্ট্যাকড মানে হচ্ছে জড়ো হওয়া, মানে ধরো একটার উপর একটা, ধরো এরকম একটা ইট আছে, তুমি একটা ইটের উপর আরেকটা ইট এভাবে করে তুমি মনে করো পালা করতেছো, সেইটা দ্বারাই আসলে স্ট্যাক বোঝায়। তাহলে যখন কিনা অড, খারাপ সিচুয়েশন গুলা, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, ক্ষতিকর ঠিক না, আমাদের জন্য মানে বিপত্তিকর বা বাধা প্রদানকারী যে ব্যাপারগুলা, সেগুলা যদি আমাদের এগেইনস্টে একের পর এক পালা হয়ে জমে, তারপরেও স্ট্রং ডিজায়ার এবং আনওয়েভারিং রিজলভের মাধ্যমে আমরা অবস্ট্যাকল গুলাকে পার হয়ে আমাদের গোল, আমাদের যে অ্যাচিভমেন্ট, সেখানে আমরা পৌঁছাতে পারবো। নেক্সট খেয়াল করে দেখো কি বলতেছে, দিস বিলিফ, এই বিশ্বাসটা, এই যে ইচ্ছা, তাহলে এই ইচ্ছাটা তো বিশ্বাস থেকেই আসবে, তাহলে দিস বিলিফ এনকারেজেস পারসিভিয়ারেন্স, অধ্যবসায়, যেটার কথা আমরা বললাম, পারসিভিয়ারেন্স কথাটার অর্থ হচ্ছে অধ্যবসায়, সরি, তাহলে অধ্যবসায় এন্ড রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মানে হচ্ছে লেগে থাকা। তাহলে অধ্যবসায় এবং লেগে থাকার গুণাবলীর মধ্য দিয়ে এই জিনিসটা আমাদেরকে এনকারেজ করে, রিমাইন্ডিং আস, যেটা আমাদেরকে আরো মনে করিয়ে দেয় দ্যাট হার্ড ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েটিভিটি, কঠোর পরিশ্রম এবং ক্রিয়েটিভিটি বলতে সৃজনশীলতা, মানে আমি অন্যকেই শুধু ফলো করে যাব ব্যাপারটা তা না, আমার নিজের ভিতরেও কিছু অরিজিনালিটি থাকতে হবে, যেটা দিয়ে হয়তো একজন একটা জিনিস কঠিন ভাবে সমাধান করেছে, আমার ক্রিয়েটিভিটি জিনিসটাকে কি সহজ একটা উপায় নিয়ে আসতে পারে। অফেন ফ্লারিশ, ফুটে ওঠে, when fueled by a genuine passion, যখন কিনা fueled মানে কি, ফুয়েল হচ্ছে জ্বালানি, যেটা কি কোনো জিনিসকে ধরো রান্না করতে জ্বালানি লাগে, তাহলে জ্বালানির দ্বারা রান্না কাজটা সমাধান করা যায়। ইঞ্জিন জ্বালানি দিয়ে চলে, তেল দিচ্ছ, ইঞ্জিন চলতেছে, তার মানে চালিকা শক্তি, তাই না? তাহলে এই জিনিসগুলা যখন জেনুইন প্যাশন দ্বারা ড্রিভেন হয়, এই ফিউয়েলড এর জায়গায় তোমরা চাইলে ড্রিভেন লিখতে পারো, চালিত হয়, ঠিক আছে, জেনুইন প্যাশন দ্বারা, সত্যিকারের ইচ্ছা দ্বারা, প্রবল আকাঙ্ক্ষা দ্বারা, প্রবল মানে যে আগ্রহ, সেগুলোর দ্বারা যখন এটা ড্রিভেন হয়, চালিত হয়, তখন হার্ডওয়ার্ক এবং ক্রিয়েটিভিটি অটোমেটিক্যালি ফুটে ওঠে এবং হার্ডওয়ার্ক এবং ক্রিয়েটিভিটি অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকে বের হয়ে আসে। সো এই কিন্তু আমার কথাবার্তাগুলা, এইখানে বেসিক আইডিয়াটা, এইটাকেই তুমি ভাষা দিয়ে প্রকাশ করতেছো এখানে এসে। তাহলে তুমি সবার আগে যে লাইনটা পাচ্ছ, সেটা হোক তোমার টেক্সটের লাইন, হোক তোমার কিনা প্রভার্ব, যাই হোক না কেন, তুমি জাস্ট এটার মূল আইডিয়াটা খুঁজে বের করো, এইভাবে করে মানে কিছু কিওয়ার্ড দিয়ে তুমি ধরে ধরে লিখে ফেলো, তারপরে এটাকে তুমি তোমার মতো ভাষা দিয়ে এই কিওয়ার্ড গুলাকে যেন অবশ্যই রাখা যায়, সেগুলা মানে মাথার মধ্যে রেখে তুমি জাস্ট তোমার মতো করে, কঠিন ভাষা কোনো দরকার নাই। আচ্ছা ভাইয়া, আনওয়েভারিং রিজলভ লেখছেন, আমার কি লিখতে হবে? ডেফিনেটলি না,
একেবারেই না। তোমার এখানে স্ট্রং ডিজায়ার লিখো, স্ট্রং ডিটারমিনেশন লিখো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তুমি তোমার ভাষায় যেসব ওয়ার্ড জানো সেসব ওয়ার্ড ব্যবহার করেই লিখো। একটা কঠিন ওয়ার্ড শিখছো, এটার ব্যবহার মনে পড়তেছে না, তাহলে ওই ব্যবহার লিখতে যে ভুল করার থেকে একদম পরিচিত শব্দ দিয়ে লিখাও কিন্তু অনেক বেটার, কোনো অসুবিধা নাই। পরের প্রশ্নে যাই, চলো। পরের প্রশ্ন ঠিক তার আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বিএরই 22-23 যেটা আসলো, অর্থাৎ ঠিক পরপর 2 বছরই তো আসলে বিভাগ পরিবর্তন বিএর আন্ডারে হচ্ছে। তার আগে তো আসলে ঘ ছিল, ডি ইউনিট ছিল। সো আমরা বিএডটা দেখতেছি 22-23 কি হইল ঘটনা, বলতেছে while adolescence। আচ্ছা দেখো তার আগে কি বলতেছে, এক্সপ্লেইন দ্য ফলোইং স্টেটমেন্ট ইন 5 সেন্টেন্সেস। সো আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে 5 সেন্টেন্সের বিষয়টা চাইতেও মানে তোমাদেরকে যে জিনিসটা করেছি যে এটা কিভাবে করে তুমি খুব সহজে এক্সপ্লেইন করতে পারো। তো পরীক্ষার হলে যেহেতু তোমাকে ইন 5 সেন্টেন্স বলছে, তো তুমি অবশ্যই 5টা সেন্টেন্সই ধরে রাখবা, কোনো পরিস্থিতিতেই সেন্টেন্স বাড়ানোর বা কমানোর কোনো চেষ্টা করবা না। জায়গা খুব ছোট, সো এখানে 1টা-2টা সেন্টেন্স ছোট হতে পারে, কিন্তু বেশিরভাগ সেন্টেন্সেই একটু বেশি তথ্য দিয়ে সেন্টেন্সগুলোকে, ওই যে আমরা প্যারাগ্রাফ পড়ার সময় দেখছিলাম না কোহেসিভ ডিভাইসের যে ব্যাপারটা, অর্থাৎ বিভিন্ন কনজাংশন, কানেক্টর, লিঙ্কার এইসব ব্যবহার করে লেখার যে ব্যাপারটা, সেগুলো লিখে সেগুলো ব্যবহার করে বাক্যগুলোকে একটু তথ্যবহুল করার চেষ্টা করবা। তো খেয়াল করো এখানে কি বলতেছে, while adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk. So এইটা সবার আগে তুমি এটার কনটেক্সট, সোর্স, কনটেক্সট এটা চিন্তা করে ফেলো, তাই না? তাহলে এটার সোর্স কি? এটার সোর্স হচ্ছে টেক্সট বুক। সোর্স হচ্ছে কি? টেক্সট বুক, স্পেসিফিক্যালি বলতে গেলে তোমাদের ইউনিট 6। আচ্ছা, এটার কোন কনটেক্সটে লেখা হয়েছে? কনটেক্সট অফ বাংলাদেশ, তাই না? বাংলাদেশের কনটেক্সটে লেখা হয়েছে, এটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। কারণ মানে বাহিরের বিশ্বগুলায়, বহির্বিশ্বে বা যেগুলো উন্নত রাষ্ট্র আছে পশ্চিমা বিশ্বে, অ্যাডোলেসেন্সের এই রিস্কটা কিন্তু অন্যভাবে চিন্তা করা হয় এখন। মানে ওরাও যে রিস্ক ফ্রি তা না, আমাদের দেশের পার্সপেক্টিভে রিস্কগুলা একরকম, ওদের দেশের পার্সপেক্টিভে রিস্কগুলা অন্যরকম। তাহলে তোমার কিন্তু মানে বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখেই জিনিসগুলা লিখতে হবে। এইবার তাহলে আমরা চলে যাই কিওয়ার্ডস। কি কি কিওয়ার্ডস আমরা এখান থেকে পাচ্ছি? কিওয়ার্ডস গুলা দেখো কি কি, আমরা যদি আলাদা করে লিখে ফেলি, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। তারপরে আর কি কিওয়ার্ড হইতে পারে? গ্রোথ। আরেকটা কি হইতে পারে? পটেনশিয়াল। অন দ্য আদার হ্যান্ড, এগুলার বিপরীত দিকে যে জিনিসগুলা আছে সেগুলা কি কি দেখো? বিপরীত দিকে আছে হচ্ছে রিস্কস। বিপরীত দিকে একটাই কিওয়ার্ড, সেটা হচ্ছে রিস্ক। এখন আমাদের কাজ হচ্ছে এই কিওয়ার্ডগুলো কি অর্থ প্রকাশ করে এবং এগুলো আমাদের বাংলাদেশের কনটেক্সটে আসলে এটাকে আমি কিভাবে করে এক্সপ্লেইন করতে পারি। সো আমরা সবার আগে চিন্তা করি যে অ্যাডোলেসেন্স জিনিসটা কি, এইটার বর্ণনা দিয়ে আমরা শুরু করতে পারি। যে ধরো ডিফাইন, আমার ফার্স্ট কাজ যে ডিফাইন্ড অ্যাডোলেসেন্স, এইটা তোমরা চিন্তা করতে পারো অপশনাল, ডেফিনেশনটা ডিরেক্টলি দিতে পারো, নাও দিতে পারো, অসুবিধা নাই। তো অ্যাডোলেসেন্স জিনিসটা কি? হ্যাঁ, অ্যাডোলেসেন্সের গ্রোথ গুলো আসলে কেমন? তাহলে গ্রোথ কিন্তু অ্যাডোলেসেন্সে 3 ধরনের আমরা সাধারণত চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল গ্রোথ, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের মেন্টাল গ্রোথ, অর্থাৎ আমাদের যে হচ্ছে কি বলে এটাকে আমরা কগনিটিভ গ্রোথের জায়গাটা যেটাকে বলি, মানে যেটা হচ্ছে আমাদের কি বলবো
মানসিক যে দক্ষতা, মানসিক যে বোধ ক্ষমতা, সেগুলা। আরেকটা গ্রোথ হচ্ছে ইমোশনাল গ্রোথ। আমাদের ইমোশনাল গ্রোথটাও কিন্তু এই অ্যাডোলেসেন্স পিরিয়ডেই হয়ে থাকে, তাই না? আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস কি আছে, আরেকটা জিনিস হচ্ছে পটেনশিয়াল। পটেনশিয়াল জিনিসটা কি? ডেভেলপমেন্ট টুয়ার্ডস অ্যাডাল্টহুড, অর্থাৎ পূর্ণবয়স্ক হয়ে ওঠার পিছনে যে ডেভেলপমেন্টটা, তো এই ডেভেলপমেন্টটা যেন একটা ভালো ডেভেলপমেন্ট হয়, এটা যেন ইফেক্টিভ হয়, এই ডেভেলপমেন্টটা যেন ইফেক্টিভ হয়, তাহলে এই অ্যাডোলেসেন্টরা পোটেনশিয়াল মানে খুবই যোগ্য হয়ে উঠবে, ঠিক আছে, সম্ভাবনাময় হয়ে উঠবে, ঠিক আছে। এখন রিস্ক গুলা কি কি, এইটা যদি আমরা একটু ভালো করে চিন্তা করে ফেলি যে রিস্ক আমাদের কি কি হইতে পারে। রিস্ক হচ্ছে একটা ডিস্টার্বড মেন্টাল গ্রোথ, অর্থাৎ এই সময় যদি আমি প্রপার এডুকেশন, প্রপার আন্ডারস্ট্যান্ডিং, প্রপার মেন্টাল গ্রোথ আমরা যদি না দিতে পারি, তাহলে মেন্টাল গ্রোথের জায়গাটায় একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হইতে পারে। হ্যাঁ, তারপরে এই সময়ের যে ট্রমাগুলা, অর্থাৎ এই সময়ে মনের ভিতরে দাগ কেটে যায় এমন খারাপ কোনো কিছুর প্রভাব কিন্তু সারা জীবন থেকে যাইতে পারে। তারপরে হচ্ছে সাপোজ তুমি যদি বাংলাদেশের কনটেক্সট চিন্তা করো, তাহলে তুমি চাইল্ড ম্যারেজের কথা এখানে আনতে পারো। তারপরে তুমি হেলথ ইস্যুজের কথা আনতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি কথার কথা কি বলে এটাকে, মাদকাসক্তির যে ব্যাপারটা, ঠিক আছে, অর্থাৎ ড্রাগ অ্যান্ড বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাবিউজের কথা এখানে আনতে পারো। এগুলা সবকিছুর পিছনে যে জিনিসটা দায়ী, অ্যাডোলেসেন্স যে পিরিয়ডটা, এটা ট্রিমেন্ডাস কিউরিওসিটি দ্বারা ড্রিভেন। এই সময় প্রচন্ড পরিমাণে আগ্রহ কাজ করে যে কোনো কিছু জানার ব্যাপারে, ঠিক আছে। এই ট্রিমেন্ডাস আগ্রহ, ট্রিমেন্ডাস কিউরিওসিটি টুয়ার্ডস নোয়িং দ্য আননোন, অজানাকে জানার ব্যাপারে তীব্র একটা আগ্রহ এই অ্যাডোলেসেন্স পিরিয়ড যারা অতিক্রম করে, অ্যাডোলেসেন্টরা বয়সন্ধিকালের যে বয়সটা, অর্থাৎ যে কিশোর বয়স যেটাকে আমরা বলি সেই সময়ে। এবং এই জিনিসগুলো হচ্ছে অ্যাডোলেসেন্স কি, এই সময় কেমন ধরনের গ্রোথ হয়, এই গ্রোথগুলোর উপরে আমরা যদি ভালো মতো নজর দিতে পারি, তাহলে এইটা প্রচন্ড পরিমাণে ভালো ইফেক্টিভ একটা ডেভেলপমেন্ট দিবে টুয়ার্ডস অ্যাডাল্টহুড। কিন্তু এই সময়ে ডিস্টার্ব মেন্টাল গ্রোথ হতে পারে, বিভিন্ন ট্রমা ক্রিয়েট হতে পারে, চাইল্ড ম্যারেজের ইফেক্ট যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে এইটাও তুমি অপশনাল, কারণ ব্রডার সেন্সে এটা যেহেতু মানে একদমই একটা পার্টিকুলার ঘটনাকে উল্লেখ করে, সো এটা তুমি অপশনাল, দিলে দিলা, না দিলে নাই। হেলথ ইস্যুর ব্যাপারটা চাইলে অবশ্যই আলোচনা করতে পারো। ড্রাগ অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিউজ, এটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সব কিছুই এই যে কিউরিওসিটি থেকে ড্রিভেন হচ্ছে, তো ওই কিউরিওসিটিটাই আমাদেরকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। এই জিনিসগুলাকে যদি তুমি নিজের ভাষায় সুন্দর করে গুছায় লিখতে পারো, ইনশাল্লাহ 5-এ 5 পাওয়া অবশ্যই সম্ভব, এবং স্টুডেন্টসরা কিন্তু পেয়েছে। দেখো এখানে কি লেখা আছে, আমরা একসাথে পড়ি। বলতেছে দেখো, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, তার মানে এটা আসলে একটা সময়। দেখো একটা কিন্তু আমি ডেফিনেশন দিয়ে দিচ্ছি, তাহলে এই যে ফার্স্ট যে লাইনটা, এটা কিন্তু একটা আমার ডেফিনেশন হিসেবে কাজ করলো, তাই না? অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড মার্কড বাই সিগনিফিক্যান্ট ফিজিক্যাল, কগনিটিভ অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস। তার মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে বলা হয় কি, এমন একটা সময় যেখানে সিগনিফিক্যান্ট, বেশ গুরুত্ববহ শারীরিক, বুদ্ধিমত্তা রিলেটেড
এবং আমাদের যে মানসিক পরিবর্তন ঘটে সেইটার একটা সবথেকে গুরুত্ববহ একটা সময়। এরপরে দেখো এই জিনিসটাকে আরো ফার্দার বলতেছে কি, ইট ইজ আ টাইম অফ এক্সপ্লোরেশন, অর্থাৎ আমি যে কোনো ব্যাপারে জানার যে আগ্রহ, আমি জানার জন্য সব জায়গায় বিচরণ করব, অ্যান্ড সেলফ ডিসকভারি, আমি নিজেকে চিনব, নিজের ব্যাপারে বিভিন্ন জিনিস আবিষ্কার করব, where individuals are exposed to new opportunities and experiences। এটা করতে যে আমার সামনে অনেক অপরচুনিটি, অনেক সুযোগ ক্রিয়েট হবে এবং আমি উইথ টাইম এক্সপিরিয়েন্স গেইন করব, যে হ্যাঁ এই জায়গায় গিয়েছিলাম, এই এক্সপিরিয়েন্সটা গেইন হয়েছে, ওই জায়গায় অমুক মানুষের সাথে মিশেছিলাম, এই এক্সপিরিয়েন্সটা গেইন হয়েছে। এইভাবে জিনিসগুলা সামনে কিন্তু আগাবে, ঠিক আছে। এরপরে দেখো হাউএভার, তো যাই হোক, দিস পিরিয়ড অলসো প্রেজেন্টস ভেরিয়াস রিস্কস অ্যান্ড চ্যালেঞ্জেস, মানে এই যে আমার অপরচুনিটি আছে, এক্সপিরিয়েন্স আছে, এটা হইতে যে কিন্তু যথেষ্ট পরিমাণে রিস্কও আছে এবং এটা হইতে গেলে চ্যালেঞ্জও আছে। কিরকম, এরপরে তুমি সরাসরি চ্যালেঞ্জের কথায় চলে যাবা বা যেতে পারো। অ্যাডোলেসেন্স মে ফেস প্রেশারস টু কনফর্ম, কনফর্ম মানে হচ্ছে খাপ খাওয়ানো বা ব্যালেন্স করা, ঠিক আছে। সো অ্যাডোলেসেন্টসরা একটা ব্যালেন্স করতে যে প্রেসার ফিল করতে যে পারে, কেমন সেটা, সাচ অ্যাজ পিয়ার ইনফ্লুয়েন্স অ্যান্ড সোসাইটাল এক্সপেকটেশনস। পিয়ার ইনফ্লুয়েন্স মানে সমসাময়িক যারা আছে, ধরো পিয়ার বলতে আসলে যদি এমনি বলি, তোমাদের ক্ষেত্রে পিয়ার হচ্ছে তোমাদের সহপাঠীরা, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে তাদের যে কলিগসরা আছে তারা হচ্ছে পেয়ার। তো সহজভাবে চিন্তা করলে একই সাথে যারা বসবাস করতেছে এবং একই এজ, একই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেরকম ধরনের মানুষদেরকে আসলে পেয়ার বলা হয়। তো পেয়ার ইনফ্লুয়েন্স, সহপাঠী বা যারা সহকর্মী তাদের যে একটা ইনফ্লুয়েন্স, এবং সোসাইটাল এক্সপেকটেশনস, এই জায়গাটা নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই এই জন্য যে এইটা আসলে আমাদেরকে কিভাবে করে প্রভাবিত করে একটুখানি। এটা আসলে যদিও মূল পড়ার থেকে একটু বাহিরেই হবে, কিন্তু এটা আসলে রিলেটেড জিনিস। তো দেখো খুব স্বাভাবিকভাবে সোসাইটি বলতে ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, এই জায়গাটা আমাদের ভিতরে যে একটা এক্সপেকটেশনের জায়গা ক্রিয়েট করে, এমন একটা সিচুয়েশন আমাদের জন্য ক্রিয়েট করে যেটা আমাদের জন্য এতটা ভয়ানক পর্যায়ে চলে যেতে পারে যে এই এক্সপেকটেশনকে ফুলফিল করতে যে আমরা যে কখন নিজেদের অস্তিত্বটাই হারায় ফেলি সেটাই আমরা খেয়াল করি না। ধরো তোমরা যারা এখন এই ভর্তি পরীক্ষার জন্য একরকম লিটারালি এটাকে যুদ্ধ বলাটাই মনে হয় সব থেকে যৌক্তিক। তো এই ভর্তি যুদ্ধের সময় তোমার তো নিজেরও একটা স্বপ্ন আছে, তোমার নিজেরও একটা ইচ্ছা আছে। কেই বা না চায় বলো যে আমি ভালো একটা জায়গায় চান্স পেয়ে খুব ভালো একটা ক্যারিয়ার গড়ব, জীবনে ভালো কিছু একটা করব, এটা তো সবারই চাওয়া। কিন্তু কেন জানি না আমাদের দেশের পার্সপেক্টিভে, আমাদের দেশের কনটেক্সটে আমাদের ফ্যামিলি একদম ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করে যে না, তোমাকে বড় হয়ে এইটাই হইতে হবে বা তোমার গোল এইটাই হবে। আরে আমার গোল, আমার স্বপ্ন, হ্যাঁ বাবা মা আমাকে বাবা মাই বলি বা আত্মীয় স্বজন যাই বলি না কেন, যাদেরকে আমরা ফ্যামিলি বলছি তারা তোমাকে গাইড অবশ্যই করবে, গাইড করার জন্যই তো তারা আছেন। কিন্তু তাদের আমাকে অপশন খুঁজে দেওয়া উচিত, নট দ্যাট অপশন ফিক্স করে দেওয়া উচিত। খুব কমন একটা এক্সাম্পল আমি যদি এখানে আনি, তাহলে তোমরা আজকে যারা খ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু আছো যারা সায়েন্স কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডের। তোমরা হয়তো ক্লাস 9-এ যখন সায়েন্স নিয়েছো, নিজের ইচ্ছা ছিল না বলবো না, হয়তো ইচ্ছা ছিল, কিন্তু টু সাম এক্সটেন্ট সোসাইটাল প্রেশার, এই যে পিয়ার ইনফ্লুয়েন্স, চারপাশের সবাই কি করতেছে সেইটা দেখে তুমি সায়েন্স নিছো। মানে তোমার যেটা করার দরকার ছিল নিজের আগ্রহ থেকে, নিজের একটা ভালো লাগা থেকে বা নিজের পারদর্শিতার উপর ডিপেন্ড করে, কিন্তু তুমি সেই সময়
পিয়ার ইনফ্লুয়েন্সের কারণে, সোসাইটাল এক্সপেকটেশনসের কারণে যে সায়েন্স না পড়লে জীবন বৃথা, এরকম একটা চিন্তা করে তুমি সায়েন্স নিয়েছো। সায়েন্স নিয়েছো ভালো কথা, 9-10 না হয় পড়লা, পড়ার পর দেখলা যে না, সায়েন্সের সাবজেক্টগুলো আমার মাথায় ঢুকছে না, আমি সায়েন্স পড়তেছি ঠিক আছে, কিন্তু এইটাতে যদি আমি আমার ক্যারিয়ার গড়ে তুলি তাহলে আমার ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা আছে। এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসার পরেও তুমি এইচএসসিতে উঠে চাইলেই যে তুমি সায়েন্স থেকে এখন আর্টস কিংবা কমার্সে শিফট করতে পারবা, সোসাইটি কিন্তু এখনো এতটা মানে মন খোলা হয় নাই। অনেকের কি পরিমাণ, যারা মানে এই স্ট্রাগলটা যে কত বড় স্ট্রাগল সেটা যারা করেছে তারাই শুধু বুঝবে। তারা দেখা যাচ্ছে মানে 100 জন স্টুডেন্ট যদি এমন হয় যে না আমি এসএসসি সায়েন্সে থাকলেও ইন্টারে যে কমার্স কিংবা আর্টসে যাব, এই 100 জনের মধ্যে বাবা মা কিংবা ফ্যামিলিকে কনভিন্স করে 5 জন হয়তো পারে আসলে আর্টস বা কমার্সে শিফট করতে, বাকি 95 জন ইচ্ছার বিরুদ্ধে, মনের কষ্টের বিরুদ্ধে কিন্তু সেই সায়েন্সেই পড়তে থাকে। আচ্ছা, তাও না হয় বুঝলাম যে না, সায়েন্সে আমি যদি এইচএসসি পর্যন্ত শেষ করতে পারি আমার অন্ততপক্ষে সব অপশন তো খোলা থাকবে। আচ্ছা, খোলা থাকুক। এরপর ভার্সিটিতে এসেই কি বাসায় যখন বলি যে না আমি এখন সায়েন্স নিয়ে পড়লে কোথাও চান্স পাবো বলে মনে হচ্ছে না, তো আমি বিভাগ পরিবর্তন করে খ ইউনিটে পরীক্ষা দেই, কিংবা আমি অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোতে এক্সপ্লোর করি। সায়েন্সে পড়েছি তো এই জন্যই, তাই না, যে আমি নিজেকে বুঝে আমার পারদর্শিতার উপর ডিপেন্ড করে সামনে আগাবো। কিন্তু দেখা গেল সেই সময় যেও আমরা চাইলেও আর পারি না, তখন আমাদেরকে এই ধরনের কোনো কিছু বলে প্রভাবিত করা হয় যে 12টা বছর এই একই ধরনের পড়াশোনা করলি, 9-10 থেকে শুরু করে 11-12 4 বছর 5 বছর সময় ধরে সায়েন্স পড়া হলো, তাহলে এখন কেন এসে বলি যে সায়েন্স পারি না, অথচ তখন কিন্তু আমি বলার সুযোগটাই পাই নাই, তাই না? তো এই যে একটা মানে ভিসিয়াস সাইকেল যেটাকে বলে, মানে যেখানে একবার পড়লে বের হওয়ার রাস্তা মনে হয় নাই, অথচ এই তোমাদেরই যদি পারদর্শিতার উপর ডিপেন্ড করে অ্যাটলিস্ট 9-এ না হোক এইচএসসির শুরুতে যদি তোমাদেরকে এই সুযোগটা দেয়া হতো, এইচএসসির শুরুতে যদি এই জায়গাটুকুতে বুঝে সিদ্ধান্ত নেয়ার জায়গাটুকু যদি তোমার হাতে ছেড়ে দেওয়া হতো, হয়তো এতদিনে তুমি এমন ভালো পজিশনে চলে আসতা যে তোমার এই অ্যাডমিশন সিজন নিয়ে আলাদা করে ভাবতেই হয়তো হইতো না। তুমি হয়তো আগে থেকে তোমার এইচএসসির লাইফটাতেই তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারতা, তাই না? তাহলে আমি তোমাদের কাছে মানে একদম করজোড়ে রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের যে টার্গেট, তোমাদের যে অ্যাডমিশন গোল কিংবা অ্যাডমিশন যে টার্গেট, এটাকে প্লিজ তোমরা তোমাদের নিজস্ব দক্ষতা অর্থাৎ তোমাদের যে এক্সপার্টিজ, সেই এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে নেয়ার চেষ্টা করবা। তোমরা চিন্তা করবা আমি কি পারি, আমি কোনটায় ভালো, সেইটার উপর ডিপেন্ড করে অবশ্যই সিদ্ধান্ত নিবা। প্লিজ কখনোই দেখো, স্বপ্ন এক জিনিস আর তুমি কি পারো সেটা পুরাপুরি ভিন্ন জিনিস। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি, মনে করো যে আমি বড় হয়ে ডাক্তার হব, কিন্তু এই ডাক্তার হতে গেলে আমার যে কিছু বেসিক দক্ষতা দরকার, যেমন যেই স্টুডেন্টটা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তার ধৈর্য কি পরিমাণ হতে হবে তা যারা চান্স পায় তারাই শুধু জানে। কি পরিমাণ ধৈর্য ধরে প্রতিদিন একই রুটিন ফলো করে 3 থেকে 4 মাস দিন রাত 10-12 ঘন্টা করে পড়ে চান্স পেতে হবে, তথ্যগুলোকে মাথায় সাজাতে হবে, বোঝার জিনিস আলাদাভাবে পড়তে হবে, মুখস্থ করার জিনিস আলাদাভাবে পড়তে হবে। মানে কি পরিমাণ যে একটা ধৈর্যের যে কাজ, সে ধৈর্যের জায়গায় আমার কোনো পারদর্শিতা নাই। এবার আসো সাবজেক্ট নলেজ। আমি বায়োলজি পারলেও ধরো আমি কেমিস্ট্রিতে খুবই দুর্বল, হতে পারে না? হতেই তো পারে কেমিস্ট্রি আমি খুবই দুর্বল, তাহলে কেমিস্ট্রি আমি পারি না। এখন যদি আমি জোর করে যেটা আমি 9-10-এ পারি নাই, যেটা আমি এইচএসসিতে পারি নাই, সেই কঠিন জিনিসগুলো এখন অ্যাডমিশনের 3 থেকে 4 মাসে আমি পেরে যাব, এতই সহজ না কিন্তু। তাই তোমরা নিজেকে সবার আগে অ্যাডমিশন জার্নির শুরুতেই আমি এক্সপেক্ট করবো যে হ্যাঁ হয়তো ম্যাক্সিমামই তোমরা হয়তো একদম শুরুর দিকেই মানে ভিডিওটা দেখছো, তো সেই জায়গা থেকে তো একদম শুরুতেই ডিসাইড করে ফেলো যে হ্যাঁ আমার জন্য
আমার পারদর্শিতার জায়গা কোনগুলো, আমার দুর্বলতার জায়গা কোনগুলো। যারা খ ইউনিটের প্রিপারেশন নিবা বলে ফিক্স করে ফেলছো, তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা আগে দেখে ফেলো, তোমরা আগে ভেঙে ভেঙে সাজায় ফেলো যে হ্যাঁ ইংলিশ, বাংলা এবং জিকে এই 3 সাবজেক্টের মধ্যে আমি কোনটায় পারদর্শী, কোনটায় দুর্বল। দেখো আমাদের ভিতরে একটা কমন টেন্ডেন্সি থাকে, আমরা যেটা বেশি ভালো পারি সেটা বারবার পড়তে থাকি, যেটা পারি না সেটা চোখ দিয়েও দেখি না, তাই না? তাহলে সেই কাজটা কিন্তু এখন এসে আর করা যাবে না। আমরা দেখি যে ধরো ছোটবেলা থেকে আমরা অনেক কিছুর ইংলিশ গ্রামারের রুল পড়ি, অনেক কিছুই মুখস্থ করি। ধরো রাইট ফর্মস অফ ভার্ব পড়তে ভাল লাগে, রুলগুলো অন্তত পড়ে যাই। বইয়ে হয়তো 100টা রুল আছে, আমি 100টা রুলই কিন্তু পড়ে যাই, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবাই একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখো তো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে যে আজ পর্যন্ত কেউ এ থেকে শুরু করে জেড পর্যন্ত সব পড়ছি এমন একজন পাওয়াও কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ থাকতে পারে অবশ্যই কিছু মানুষ, বাট যেটা জেনারেল সিনারিও সেটা বলছি। সবাই দেখা যায় পরীক্ষা আসে, এ থেকে শুরু করি ABCDEFG, টেনে হিচড়ে হয়তো H পর্যন্ত যাওয়া হয়, পরীক্ষা চলে আসে, বই বন্ধ করে ফেলি, আর কিন্তু পড়া হয় না। পরের পরীক্ষায় কেউ কি আর I থেকে শুরু করে, আবার ওই এ থেকে শুরু করে, এবং এটা কিন্তু চলতেই থাকে। অ্যাডমিশন সিজনে এই কাজটা কোনোভাবেই করা যাবে না। অ্যাডমিশন সিজনে আমরা কি করব, খুব ভালো মতো ঠান্ডা মাথায় আমার যে গোল সেট আছে, আমি যেই জায়গায় সেই জায়গায় নিজেকে জাজ করব, সেই জাজ করে যেখানে আমি দুর্বল সেই জায়গাগুলোয় বেশি করে ফোকাস করব, ফোকাস করে যেটায় আমার কম সময় দিলেও হয়ে যাবে সেটাই কম সময় বরাদ্দ করব, যেটায় বেশি সময় দিতে হবে, যেটায় আমি দুর্বল সেটায় বেশি সময় দিয়ে বারবার বারবার করে চর্চা করতে হবে। সো কোন কথা থেকে কোন কথায় চলে গেছি, চলো পড়াশোনায় ফেরত আসি। সো এই সোসাইটাল এক্সপেকটেশন গুলার কারণে এবং পিয়ার ইনফ্লুয়েন্স গুলার কারণে বেশ কিছু কিন্তু মানুষজন মানুষ কি ব্যালেন্স করতে পারে না, এবং এর ফলে যে সমস্যাগুলো ক্রিয়েট হয় দেখো, হুইচ ক্যান লিড টু রিস্কি বিহেভিয়ার্স, ঝুঁকিপূর্ণ ব্যবহার, মানে মানুষের ব্যবহার রাফ হয়ে যেতে পারে। এই সময় এটা একটা মাথার মধ্যে ট্রমা হিসেবে থেকে যেতে পারে, এবং ডিসিশন মেকিংটা বিশাল বড় ভুল একটা সিদ্ধান্ত মানুষ কিন্তু নিয়ে ফেলতে পারে। এই জায়গাগুলা থেকে মানুষজন ভুল সিদ্ধান্ত, মানে কি পড়াশোনা নিয়ে, লাইফ নিয়ে, মানে আমি কেমন হিসেবে বড় হব সেটা নিয়ে, ড্রাগ অ্যাডিকশনের দিকে, এমনকি সুইসাইডাল টেন্ডেন্সিও কিন্তু ক্রিয়েট হইতে পারে। তাহলে কত সহজ একটা লাইন, কত সিম্পল একটা লাইন, কিন্তু এটার এক্সপ্লেনেশন লিখতে গিয়ে কিন্তু আমরা বর্তমান পরিস্থিতির একদম বাস্তব চিত্রটা চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পারতেছি। অ্যাডিশনালি এছাড়াও হরমোনাল ফ্লাকচুয়েশনস, এটা তো একটা কি বলবো বায়োলজিক্যাল ফ্যাক্টর, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এটার জন্য যেটা করতে পারি কাউন্সেলিং, তাই না? হরমোন ফ্লাকচুয়েশন বলতে কি বোঝায়, ওঠানামা। ফ্লাকচুয়েশনস বলতে তারতম্য ঘটা, কখনো বেড়ে যাওয়া কখনো কমে যাওয়া। তাইলে হরমোনাল যে ফ্লাকচুয়েশন সেইটার কারণে, অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেনের যে ডেভেলপমেন্ট হয় এটাও ন্যাচারাল প্রসেস ডিউরিং অ্যাডোলেসেন্স, ক্যান কন্ট্রিবিউট টু ইম্পালসিভিটি। ইম্পালসিভিটি বলতে কি, আবেগ প্রবণের যে আবেগ প্রবণতা, ঠিক আছে, আবেগ প্রবণতা, এইটা কিন্তু আমরা পুরোপুরি সলভ করে ফেলতে পারবো না। আবেগ এই সময় বেশি থাকবেই, এই সময়ে আমার ইম্পালসিভিটি থাকবেই, কিন্তু এটাকে আমার সহজভাবে নিয়ে ফ্যামিলি এবং সোসাইটির চারপাশের মানুষের উচিত হচ্ছে এই জিনিসটাকে বুঝে রিয়েলাইজ করে তাদেরকে হেল্প করা, ঠিক আছে। অ্যান্ড হাইটেন্ড ইমোশনাল রেসপন্সেস, তার মানে ইমোশনাল হয়ে আমি উত্তেজিত হয়ে মানে এক্সেস কিছু একটা করে ফেলবো, সেই সম্ভাবনাও এই সময় থেকে যায়, ঠিক আছে। ওকে, চলো ভাইয়া পুরো পরের লাইনে কি বলছে, ইট ইজ এসেনশিয়াল ফর পেরেন্টস, বাবা মা, এডুকেটার্স, শিক্ষক, অ্যান্ড কমিউনিটিস, সোসাইটি যেটাকে আমরা বলি, টু প্রোভাইড গাইডেন্স অ্যান্ড সাপোর্ট ডিউরিং দিস ক্রিটিক্যাল স্টেজ, অ্যাড্রেসিং দ্য রিস্কস and promoting healthy development to ensure a positive transition into adulthood। যেটা আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে জিনিসটাকে যদি আমরা ভাগে ভাগে চিন্তা করি, অ্যাডোলেসেন্সে কি বললাম, অ্যাডোলেসেন্সে কত ধরনের সম্ভাবনার সুযোগ থাকে সেটা বললাম, কিন্তু এই সম্ভাবনার পাশাপাশি রিস্ক যেগুলো থাকে, আমার প্রয়োজনে রিস্ক আলোচনা করলাম, এবং সমাধানের জন্য একটা লাইন দিয়ে আমি সুন্দর করে শেষ করে দিলাম। এভাবে লিখলে তোমরা নিজেরাই চিন্তা করো
5-এ 5 পাওয়া কিন্তু অবাস্তব কোনো কিছুই না, খুব সহজেই পেয়ে যেতে পারো। তো চলো পরের প্রশ্নে চলে যাই আমরা। লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে আমরা দেখতে পারতেছি ঠিক তার আগের বছর 21-22-এ এসেছিল। দেখো লেখা আছে রিড দ্য ফলোইং পোয়েম, পোয়েমটা পড়ো অ্যান্ড এক্সপ্লেইন। লেখা আছে 5 সেন্টেন্সেস ম্যাক্স। এখানে দেখো লেখা ছিল ইন 5 সেন্টেন্সেস, 5 বাক্যেই লিখতে হবে। আর এইখানে 5 সেন্টেন্সেস ম্যাক্স, মানে তুমি 5-এর কম লিখতে পারো, 5-এর বেশি লেখা যাবে না। ওয়াই ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য আইডিয়া এক্সপ্রেসড ইন দ্য টেক্সট। এই টেক্সটে যে আইডিয়াটা প্রকাশ পেয়েছে সেইটা। তাহলে সবার আগে এই যে কবিতা আমরা দেখতে পারতেছি, এই কবিতার সোর্স কি, সরি, এই কবিতার সোর্স কি, এইটার কনটেক্সট কি? তো এই কবিতার সোর্স কি হইতে পারে? সবাই জানি ল্যাংস্টন হিউজের লেখা ড্রিম নামক কবিতা। এটার কনটেক্সট কি? এটার কনটেক্সট হচ্ছে মানুষের জীবন, তার লক্ষ্য, এবং এই লক্ষ্য পূরণে লক্ষ্য না রেখে জীবনের ফিউচার গোল সেট না করে এমনি জীবন পার করাটাকে কিসের সাথে কম্পেয়ার করা হয়, এই জিনিসটা আলোচনা করতে গিয়ে এই প্রেক্ষাপটটাকেই কবি কিন্তু আলোচনা করেছেন। তাহলে দেখো আমরা যদি এই কবিতাটার স্ট্যানজা চিন্তা করি, এখানে আসলে স্ট্যানজা আছে 2টা, তাই না? স্ট্যানজা হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত, এইটা একটা স্ট্যানজা, তারপরে এখান থেকে এই পর্যন্ত এটা আরেকটা স্ট্যানজা। তাহলে এইখানে হচ্ছে আমার স্ট্যানজা 1 আর এইটা হচ্ছে আমার স্ট্যানজা 2। দুইটাই কবি খুব সুন্দর মতন রিপিটেটিভ কথা বলার মাধ্যমে উনি তুলে ধরেছেন। আমরা আগে কবিতার অর্থটা বুঝে ফেলি, তারপরে দেখি যে হ্যাঁ এইটার দ্বারা কি আইডিয়া প্রকাশ পায়। এটা যদি বুঝে যায় তারপরে তো বাকিটা পুরোপুরি তোমার রিয়েলাইজেশন। এখানে আমার বলে দেওয়ার কিছুই নাই। তুমি যদি মনে করো যে হ্যাঁ এটা ঠিক বলেছেন তাহলে তুমি লিখবা, তুমি যদি মনে করো যে না এটা ভুল তাহলে তুমি তোমার মতো করে লিখবা। মূল আইডিয়াটা বুঝায় দেওয়াটাই শুধু আমার কাজ। তাহলে দেখো শুরুতে বলতেছে, ফার্স্ট স্ট্যানজাটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। এই ড্রিম কোন ড্রিম এটা আমাকে সবার আগে এক্সপ্লেন করতে হবে। কবিতায় এই ড্রিম বলতে ঘুমানোর যে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা বোঝানো হয়েছে, নাকি এই ড্রিম বলতে আমার লাইফের যে একটা গোল, আমার লাইফের যে পারপাস, হ্যাঁ আমার লাইফের যে মানে একটা স্বপ্ন। স্বপ্ন বলতে এটা কোন স্বপ্ন? যে স্বপ্ন আমাকে জাগিয়ে রাখে, যেই স্বপ্ন আমাকে কি করে ঘুমাতে দেয় না, বা যেই স্বপ্ন আমাকে প্রেরণা যোগায়। ঠিক আছে, সো আমার লাইফের গোল, পারপাস, হ্যাঁ এই ধরনের যে জিনিসগুলা সেগুলা কি আমরা সেইটা বোঝাচ্ছে। সো এটা আমরা মাথায় রাখবো। তারপরের লাইনটা দেখো বলতেছে ফর ইফ ড্রিমস ডাই। এই ফর মানে হচ্ছে কেননা, ঠিক আছে, কেননা ফর ইফ ড্রিমস ডাই, কেননা যদি স্বপ্ন মরে যায়, যদি স্বপ্ন না থাকে, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। এই যে লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, এই লাইনটা কিন্তু একটা মেটাফোর, তাই না? যেটাকে আমরা বাংলায় কি বলি? আমরা বলে থাকি হচ্ছে রূপক। বাংলায় অনেক সময় তোমরা পড়েছো 9-10 থেকে, যেখানে রূপক অর্থে এটা ব্যবহার করা হয়েছে। তার মানে তুলনা করা হয়েছে যেটা বাস্তবের সাথে যায় না, কিন্তু তুলনাটা করা হয়েছে কারণ দুইটার বৈশিষ্ট্য এক। তার মানে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, জীবন হচ্ছে একটা ডানা ভাঙা পাখির মতন যে উড়তে পারে না। তাহলে জীবন তো আর পাখি না, কিন্তু পাখি যদি ডানা ভেঙে যায় সে উড়তে পারে না, তার স্বাধীনতা থাকে না, তার ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর শক্তি থাকে না, তার লক্ষ্যে পৌঁছাবার মতন শক্তি থাকে না। তাই তোমার জীবনেও যদি গোল, পারপাস, তোমার একটা ডেফিনিট ড্রিম না থাকে, তাহলে তুমিও ডানা ভাঙা পাখির মতোই মুখ থুবড়ে পড়ে থাকবা। তোমারও কখনোই বিকাশ করার সুযোগ থাকবে না, তোমার নিজের জীবনে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। ঠিক আছে, কারণ তোমার লক্ষ্যই নাই, তুমি পৌঁছাবা কোথায় আসলে?
এর পরের যে স্ট্যান্জাটা আছে সেটাকে যদি আমরা এখন একটু বোঝার চেষ্টা করি একসাথে, দেখো কি বলতেছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস। এই দেখো এই দুইটা লাইন কিন্তু রিপিট হয়েছে, তাই না? রিপিটেড লাইন্স, এবং এই রিপিটটা করে উনি কিন্তু কবিতার মূল ভাব বুঝায় দিছে। কি মূল ভাব? জীবনের জন্য স্বপ্ন দেখাটা, স্বপ্নের পিছনে চেষ্টা করাটা, স্বপ্ন অর্জনের জন্য সবটুকু দিয়ে চেষ্টা করাটা যে কতটা জরুরি সেটা উনি কিন্তু এই দুইটা লাইন দিয়ে স্পষ্টভাবে বুঝাই দিয়েছেন, যে যাই হয়ে যাক হোল্ড ফাস্ট টু ড্রিমস, মানে স্বপ্নের পিছনে লেগে থাকো। তাহলে তোমরা যারা চিন্তা করতেছো যে জীবনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, প্লিজ তোমার রেজাল্ট এখন যাই হোক না কেন, তুমি তো আমাদের ডেইলি পরীক্ষাগুলোতে, আমাদের উইকলি পরীক্ষাগুলোতে যত কম নম্বরই পাও না কেন, শেষ পর্যন্ত স্বপ্নটা দেখে যাইতে হবে এবং প্রতিবার চিন্তা করতে হবে যে না, আমি এই পরীক্ষায়, এই সাপ্তাহিকে আমি যদি কথার কথা 100 মার্কের পরীক্ষায় 20 পেয়ে থাকি, কোনো অসুবিধা নেই, পাইছি, তাতে কি হয়েছে, পরের বার যেন আমি 25 পাই, তারপরের বার যেন আমি 30 পাই, তারপর 35, তারপর 40, এভাবে যদি তুমি 10 উইকস সময় 5-5 করে বাড়তে পারো, 50 নম্বর কিন্তু বেড়ে যাবে, যেটা তোমার চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে। সো এরপরে দেখো, ফর ওয়েন ড্রিমস গো, কেননা যখন স্বপ্ন চলে যায়, যখন স্বপ্ন মরে যায়, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। এটাও কিন্তু একটা মেটাফোরের এক্সাম্পল, এটাও কিন্তু একটা রূপক। বলেছে যখন স্বপ্ন না থাকে, যখন স্বপ্ন চলে যায়, স্বপ্ন যখন আমাদেরকে আর প্রেরণা যোগায় না, তখন জীবন হয়ে যায় একটা ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, একটা পরিত্যক্ত মাঠের মতো, যেটা কিনা বরফে আচ্ছাদিত হয়ে বরফ দ্বারা জমে আছে, ঠান্ডায় জমে গেছে, যেখানে মানুষ পরিত্যক্ত, এখানে আর যায় না। তার মানে আমরাও এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যাব যখন আমরা আর মনে হচ্ছে ঠান্ডায় জমে যাব, আমাদের সামনে আগানো আর সম্ভব হবে না, আমাদের চারপাশেও আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের মানুষজনকে, পরিচিত কাছের মানুষজনদেরকে, যারা আমাদেরকে সবসময় ভ্যালু দিয়েছে, তারাও দেখা যাবে আস্তে আস্তে আমাদের থেকে কিন্তু দূরে সরে যাবে, আমাদেরকে পরিত্যাগ করবে। এরকম একটা অন্তর্নিহিত অর্থ কবিতায় আছে। এখন তুমি অর্থ বুঝে গেলা, এখন তুমি তোমার মতো করে বলো যে হ্যাঁ, তুমি কি এটার সাথে একমত কিনা, একমত হইলে কেন একমত, কারণ এটা আসলেও একটা গুরুত্বপূর্ণ মেসেজ ডেলিভার করে। আর যদি মনে হয় যে না, একমত না, তাহলে তুমি বলো যে না, গোল ছাড়াও মানুষের জীবন সাকসেসফুল হতে পারে, গোল ছাড়াও মানুষ অনেক বড় হতে পারে। এরকম ভাবে তুমি তোমার একটা জিনিস তুমি তোমার মতো করে লিখে দাও। তো চলো দেখি একসাথে কিভাবে করে এখানে লেখা আছে। বলতেছে ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ। এই যে দেখো শুরুতেই এইটার একটা সোর্স কিন্তু আমরা উল্লেখ করে দিলাম, কারণ কি এই সোর্সটা আমাদের টেক্সট বুকের সোর্স এবং এটা আমরা সবাই জানি, এটা একটা নোন সোর্স, এই জন্য সোর্সটা আমরা উল্লেখ করে দিলাম। ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ ইজ ভেরি শর্ট, খুবই ছোট। এরপরে আমি বলতেছি বাই ড্রিমস, ড্রিমস কথাটার দ্বারা হিউজ মিন্স বিগার গোলস, বড় কোন যে আমার উদ্দেশ্য, অ্যাসপিরেশনস, চাওয়া, এন্ড হোপস, আশা ফর আ পারসনস লাইফ রাদার দ্যান ড্রিমস অ্যাট নাইট। রাতের দেখা স্বপ্ন না, বরং উনি বুঝিয়েছেন আমাদের জীবনের বড় উদ্দেশ্য, বড় লক্ষ্য, আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো এবং আশাগুলোর কথা। এরপরে এইটুকুতে তুমি বলে দিলা যে কবিতার মিনিংটি কি, মানে হোয়াট the poet wanted to let us know, কবি আমাদেরকে কি জানাতে চেয়েছেন, মানে বেসিক্যালি মেসেজ অফ দ্য পোয়েট, কবির মেসেজ বা কবি আমাদেরকে কি জানাতে চেয়েছেন সেটা তুমি বললে। এবার তুমি এখন মূল যে তথ্য, আমাদের প্রশ্ন কিন্তু এটা বলে নাই যে হোয়াই ইউ, মানে মূলত কবিতা দ্বারা কি এক্সপ্রেসড হয়েছে, বলেছে এই এক্সপ্রেশনের সাথে তুমি এগ্রি করো নাকি ডিসএগ্রি করো। তাহলে তুমি একদম ছোট করে একটা লাইনে তুমি বললা কি যে এইটা কোথা থেকে নেয়া, এবং এটা যে খুবই ছোট সেইটা। তুমি কিন্তু এইখানে
অ্যান্ড দ্বারা বা হোয়ার দিয়ে বলতে পারতা, একটা সেন্টেন্স হয়ে যাইতো, তাই না? ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ ইজ ভেরি শর্ট, হোয়ার হিউজ used the word dream to mean bigger goals, aspiration and hopes. তুমি তোমার ভাষায় এটা লিখে ফেলতে পারতা। এরপরে এখন তুমি কিন্তু শুরু করে দিচ্ছ যে তুমি এটার সাথে এগ্রি করো কি করো না। দেখো, I agree with the idea expressed in the text because, এখানে because দিয়ে তুমি এটাকে অ্যাড করে ফেলতে পারতা, এখানে আলাদা একটা লাইন দিছে। সো আমরা আলাদা লাইন হিসেবে যদি দেখি, দেখো কি বলতেছে, আফটার দ্য রিপিটেড লাইন কোনটা ছিল? এই যে দেখো আমি বলেছিলাম হোল্ড ফাস্ট টু ড্রিমস। After the repeated line, each quatrain কথাটার মানে হচ্ছে চতুষ্পদ। কবিতার চতুষ্পদী অংশ। আমরা জানি বাংলায় কবিতার এক একটা লাইনকে এক একটা পদ বলা হয়, ঠিক আছে? আর ইংরেজিতে সেটাকে বলা হয় ভার্স, ঠিক আছে? কবিতার লাইন এটাকে পদ বলা যায় এবং এটার ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে ভার্স। তাহলে চারটা ভার্স যেখানে আছে, চারটা লাইন যেখানে আছে, চারটা পদ যেখানে আছে, সেটাকে কোয়াট্রেন বলা হয়। প্রতিটা কোয়াট্রেন ইনক্লুডস অ্যান ইমেজ, আমাদের মাথার ভিতরে একটা ইমেজ, একটা দৃশ্যমান, এই যে ব্রোকেন উইং বার্ড, যেন তুমি কল্পনায় দেখতে পারতেছো যে একটা ডানা ভাঙা পাখি ওড়ার চেষ্টা করতে যে ছটফট করতেছে। আবার একটা খোলা মাঠ, পরিত্যক্ত মাঠ, যেটা ঠান্ডায় বরফে আচ্ছাদিত হয়ে আছে, যেখানে কেউ যাচ্ছে না, পরিত্যক্ত হয়ে আছে। সো এইটা আমাদের ইমেজ ক্রিয়েট করে টু শো হোয়াট লাইফ ইজ লাইক উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া জীবন কেমন, সেই ব্যাপারে আমাদের মাথার ভিতরে একটা ছবি ক্রিয়েট করে দেয়। ইন দ্য ফার্স্ট, প্রথমে লাইফ উইদাউট ড্রিমস ইজ আ ব্রোকেন উইং বার্ড, জীবন, স্বপ্ন ছাড়া জীবনকে ডানা ভাঙা পাখি বলা হয়েছে, দ্যাট ক্যানট ফ্লাই, যেটা উড়তে পারে না। ইন দ্য সেকেন্ড, দ্বিতীয় লাইনে এসে কি বলা হয়েছে? ইন দ্য সেকেন্ড, লাইফ উইদাউট ড্রিমস ইজ আ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, একটা পরিত্যক্ত মাঠ, খোলা মাঠ, যেটা বরফে আচ্ছাদিত হয়েছে। এরপরেই যে আমরা বলতেছি আমাদের মূল যে কথাটা, সেটা একদম ছোট্ট করে বলে ফেলতেছি যে দ্য পোয়েম সিম্পলিসিটি, এটার সরল যে একটা প্রকাশ, ব্রেভিটি মানে হচ্ছে, দেখো ব্রেভিটি কিন্তু সাহসিকতার সাথে সম্পর্কিত না। ব্রেভ থেকে, ব্রেভের নাউন হচ্ছে ব্রেভারি, আর এই ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা, ঠিক আছে? বা একটা জিনিস যে ছোট, সেটার যে একটা প্রমাণ। সো ব্রেভিটি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ডনেস, মানে যা বলতে চায় একদম সহজ সোজা ভাষায় ডিরেক্ট বলে ফেলতেছে। আন্ডারস্কোর মানে ফুটিয়ে তোলা, দ্য মেসেজ অ্যান্ড মেক ইট অল দ্য মোর ক্লিয়ার, তার মানে কি? এই যে মেসেজটা দেয়া হয়েছে, এই মেসেজটা যে জীবনে প্রথমে বলা হলো, প্রথম 4 লাইনে, মানে স্বপ্নহীন জীবন হচ্ছে ডানা ভাঙা পাখির মতন। দ্বিতীয় জায়গায় এসে বলল স্বপ্নহীন জীবন হচ্ছে বরফে জমে থাকা আচ্ছাদিত পরিত্যক্ত মাঠের মতন। আর এই কবিতাটা এত সিম্পল ভাবে, সংক্ষিপ্ত ভাবে এবং স্ট্রেট ফরওয়ার্ড ভাবে যে অর্থটা, মানে যা বলেছে, সেইটা এই মেসেজটাকে, মানে এই যে বলল জীবন যে আসলেও স্বপ্ন ছাড়া চলতে পারে না, সেই মেসেজটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলে, ঠিক আছে? এবং আমাদের কাছে আরো বেশি পরিষ্কার করে তোলে। তো এই কিন্তু তুমি বলে ফেললা প্রথমে একদম ছোট করে কবিতায় কবি কি প্রকাশ করেছেন, তারপর তুমি বললা যে হ্যাঁ, এটার সাথে আমি একমত। কবি যে এই যে দুইটা জিনিস এভাবে করে দুইটা স্ট্যান্জাতে তুলে ধরেছেন, এটা তুলে ধরার মধ্য দিয়ে উনি সহজ স্বাভাবিকভাবে এক্সপ্লেইন করেছেন, যা আমাদেরকে আসলেও এটার অন্তর্নিহিত যে অর্থ সেটা বুঝতে সাহায্য করে। এই জন্যই আমি এটার সাথে অ্যাগ্রি করি। বাস শেষ। এভাবে যদি লিখতে পারো, ডেফিনেটলি তুমি ফুল মার্কস ইনশাল্লাহ আশা করতেই পারো। তো এই ছিল কিন্তু আমাদের বেসিক যে আইডিয়াটা, বেসিক আমাদের যে চিন্তা ভাবনা, এক্সপ্লেনেশন নিয়ে। যেহেতু এটা প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস, তাই আমরা প্রশ্নে যেগুলো এসেছে সেগুলোর বাহিরে আর আলোচনার ভিতরে রাখতে পারলাম না। সো ইনশাল্লাহ তোমাদের সাথে যখন ইনশাল্লাহ সামনে
আমরা রিটেন স্পেশাল ক্লাসগুলোতে এক্সপ্লেনেশন লেখা শিখবো, তখন আরো ভালোভাবে আরো বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই এক্সপ্লেনেশন লেখা শিখবো, প্র্যাকটিস করবো একসাথে এবং লাইন বাই লাইন লেখার চেষ্টা করে এই জায়গাগুলো আরো পারদর্শী হয়ে উঠবো। তোমরা নিজেরা কিন্তু সেটার আশায় এখন বসে থেকো না, নিজেদের মতো করে প্র্যাকটিস করো। তোমাদের হাতে বই ইতোমধ্যে আশা করি পৌঁছে গেছে, সো সেসব বই ব্যবহার করে আমাদের যে রিটেন স্পেশাল বুক আছে, তোমাদের যে টেক্সট বই আছে এবং টেক্সট বুকের সহায়ক আমরা যে টেক্সট ইনসাইটস বইটা দিয়েছি, এই তিনটার সমন্বয়ে তোমাদের রিটেন পার্টে যে প্রস্তুতি সেটাকে তোমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে থাকো। ইনশাল্লাহ সফলতা আসবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।